নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যামোমিলা। ক্যামোমিলা জানেন না এমন হোমিওপ্যাথ সম্ভবত পাওয়া যাবে না। এটা একটি পলিফিস্ট মেডিসিন এবং প্রত্যেকে আমরা ব্যবহার করে থাকি। তবে সাধারণত শিশু রোগের ক্ষেত্রে বা নারীদের কিছু সামান্য অসুখের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার দেখতে পাই বিভিন্ন মেডিকেলে সেই বিষয়টি উল্লেখ করা আছে। তবে আমি একটু ভিন্নভাবে আজকে ক্যামোমিলাকে উপস্থাপন করতে চাই। আমি জর্জ ভিতুলকাসের একটি কথা আমার খুব মনে পড়ে। তার কোথাও আমি কোনো ভিডিওতে কথাটি শুনেছিলাম। তিনি একজন বড় ডাক্তারের প্রেসক্রিপশন দেখে তিনি বলেছিলেন যে, "তুমি যে মেডিসিন প্রেসক্রিপশন করেছো সেই আ মেডিসিনটাকে কি তুমি অনুভব করেছো? সে যেই গাছ থেকে বা যে জিনিস থেকে উপাদান থেকে যে ওষুধটা তৈরি হয় সেটা কি তুমি অনুভব করেছো সেই উপাদানটা? তার চরিত্র, তার বিভিন্ন বিষয় এবং যে রোগীকে তুমি প্রেসক্রিপশন করলে আ সেই রোগী কি তুমি অনুভব করেছো?" আমি এই ফিলোসফিক্যাল কথাটা তোর কাছে আমার মনে খুব গেঁথে আছে যে আমি যেই বিষয়টা, যে ওষুধটা আমি করবো বা যে জিনিসটা আমি শিখবো, সেখানে আমি মনে করি যে সেটাকে বডি, মাইন্ড অ্যান্ড সোল মানে এইভাবেই ভিতর থেকে জিনিসটাকে শিখা উচিত যেন আ ওটাতে আমি আ অন্ততপক্ষে ভালো কিছু করতে পারি। অন্ততপক্ষে খারাপ যেন কারো না। কারণ আমাদের অল্প আমরা অল্পই জানি, তো যথার্থ জানি এবং সেটা ভালোভাবে আমরা যদি এপ্লাই করতে পারি, তাহলে আমরা কিন্তু আ অনেক ভালো কিছু আশা করি। আমি শুরু করছি ক্যামোমিলা দিয়ে। আমরা ক্যামোমিলার ভিতরে সবচাইতে যে বেশি যে জিনিসটা আমরা দেখতে পাই, আমি ১ম এ একটি কথা বলতে চাই যে ক্যামোমিলা এমন একটি মেডিসিন যে শিশু রোগে আমাদের কিছু মেডিসিনকে জানতেই হয়। তার ভিতরে ক্যামোমিলা অন্যতম। সিনা আছে, যেগুলো নার্ভি মেডিসিন বলে আমরা জেনে থাকি। এর ভিতরে অনেকগুলো মেডিসিন আছে। আমি আজকে সবগুলোই মোটামুটি নার্ভি টাইপ যে মেডিসিন গুলো রয়েছে যেমন আর্সেনিক্যাল, ক্যামোমিলা, সিনা, ম্যাগনেসিয়া, তারপরে ইগনেশিয়া, জিঙ্কাম মেটালিকাম। এই যে এই মেডিসিন গুলো অত্যন্ত নার্ভি প্রকৃতির এই মেডিসিন গুলো। আমি আজকে ক্যামোমিলার সঙ্গে এগুলো সম্পূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আমরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে ক্যামোমিলা শুধু আমরা শিশু রোগের চিকিৎসার ক্ষেত্রেই নয়, আমরা এটি যেকোনো বয়সের মানুষের লক্ষণ পেলে এটা প্রয়োগ করলে যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা আমরা আমাদের যে মডার্ন মাস্টাররা রয়েছেন তাদের টেস্ট টেকিং দেখলে আমরা বুঝতে পারবো যে ক্যামোমিলা কি দারুণ একটি মেডিসিন। আমি ক্যামোমিলার গল্পটা শুরু করব আস্তে, আস্তে। ক্যামোমিলা এর বরণ আমরা যেটা পাই সেটা হলো যে হালকা পাতলা বাদামি রঙের চুল বিশিষ্ট শিশু, স্নায়বিক প্রকৃতির হয়ে থাকে এরা। এদের এদের দেখা যায় যে অসুস্থ হলে একদিকের গাল লাল ও গরম হয়ে থাকে, অন্যদিকের গাল ফ্যাকাশে ও ঠান্ডা। এই ধরনের বরণটা আমরা সাধারণত ভেটেরিনারি ক্লিনিকে পাই এবং বাস্তবেই তাই। বেশিরভাগ ক্ষেত্রে ক্যামোমিলা রোগীরা এই ধরনের আকৃতি হয়ে থাকে। এর যে টেম্পারমেন্ট রয়েছে এটা খুবই ইরিটেবল এবং নার্ভাস, খুবই নার্ভাস প্রকৃতির। ক্যামোমিলার যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ক্যামোমিলা ইজ এ হাইলি ইমোশনাল, টেম্পারমেন্টাল অ্যান্ড ওভার সেনসিটিভ রেমেডি। আমাদের এই কথাটা সবসময় মাথাতে রাখা যে ক্যামোমিলা এমন একটি রেমেডি সেখানে তার এই ৩টি বিশেষ জিনিস আমাদের সবসময় মাথায় থাকে। এবং আমি ডক্টর ফ্যারিংটনের কথাটা না বললেই না।
তিনি বলছেন যে রোগী শিশু, বালক, যুবক, যুবতী, বৃদ্ধা যেই বয়সেরই হোক না কেন, তার প্রকৃতি মানে চরিত্র, তার প্রকৃতি বা চরিত্র যদি রাগ, ক্ষোভ, উত্তেজনা দেখা দেয়, এই প্রকার মানসিক অবস্থা বর্তমান না থাকলে সম্ভবত ক্যামোমিলা দ্বারা কোনো প্রকার উপকার হয়। তিনি এখানে এটি বলতে চাচ্ছেন যে রোগী যেই বয়সেরই হোক, তার ভিতরে যদি এই প্রকার মানে রাগ, ক্ষোভ, উত্তেজনা, হ্যাঁ, এই সকল বিষয় যদি তার ভিতরে বর্তমান না থাকে, তার মানসিক অবস্থার ভিতরে এটা যদি বর্তমান না থাকে, তাহলে সম্ভবত ক্যামোমিলা দ্বারা কোনো উপকার হয় না। তিনি এই কথাটি আমাদেরকে খুব দারুণভাবে বলেছেন এবং আমরা দেখতে পাই তিনি আরেক জায়গায় বলছেন যে ক্যামোমিলার ক্রিয়া সেসব রোগীর উপরে পরিষ্কারভাবে প্রকাশ পায় যাদের স্নায়ুমণ্ডলের বিকৃতি, বিশেষ করে স্নায়ুমণ্ডলের বিকৃতি যেটা হলো স্নায়ুমণ্ডলের বিকৃত উপলব্ধি বা অনুভূতি লক্ষণ বর্তমান থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্যামোমিলা ক্রিয়াটা সবচেয়ে বেশি ভালো হয়ে। আমরা ক্যামোমিলার ভিতরে যে শারীরিক লক্ষণ যেগুলো পাই, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। যে সকল বাচ্চারা আমাদের কাছে আসে বা আমাদের কাছে আসে যে বিভিন্ন অসুখ নিয়ে, ক্যামোমিলার কি ধরনের অসুখে ভুগে, সেটা আমরা আলোচনা করব। তার আগে ক্যামোমিলার সম্পর্কে যেহেতু তার মানসিক লক্ষণগুলো এখানে প্রধান, আমরা মানসিক লক্ষণের দিকে দেখি, স্বভাবটা তার দেখি কেমন স্বভাব। ক্যামোমিলার স্বভাবটা হলো খিটখিটে প্রকৃতির এবং অত্যন্ত রাগী। রোগীর কাছ থেকে কোনোভাবে ভদ্রতা আশা করা যায় না। এদের কাছ থেকে আসলেই কোনো প্রকার ভদ্রতা আশা করতে পারে না। কোনো মানুষ তো পারে না, ইভেন তার পরিবারের মানুষও আশা করতে পারে না। এটা কুৎসিত, অসভ্য, অভদ্র ও অকৃতজ্ঞ মানসিকতা। শিশু খুবই রাগী, খিটখিটে, শুধুমাত্র কোলে কোলে ঘুরে বেড়াতে সে ভালোবাসে এবং সে কারণে তার কোনো অসুখ হলে সে কোলে কোলে ঘুরে বেড়ালে থাকলে সে শান্ত থাকে। অধৈর্য শিশু, এটা চাই ওটা চাই, তা দিলে রেগে ওঠে, আবার দিলে রাগ রাগ ফিরিয়ে দেয়, সে এটাকে প্রত্যাখ্যান করে। এই ধরনের মানসিকতা এই শিশুদের। শিশুরা খুব নোংরা ভাবে থাকে, তারা নোংরা ভাবে মানে অগোছালো এবং নোংরার ভিতরে, আবর্জনার ভিতরে বা বাড়িতে যেখানে থাকে সেসব জায়গায় থাকতে পছন্দ করে। এরা বদমেজাজি বা হিংসুটে হয়ে থাকে। শিশু যা চায় তা না পেলে কাঁদে, ঘ্যান ঘ্যান করে, অস্থিরতা পায়। মায়ের ক্রোধের পর আমরা দেখি যে মায়ের যখন রাগ হয়, সে রাগের পরে শিশুদেরকে যখন মা স্তন্য পান করান, তখন শিশুর পরকারও আমরা অনেক লক্ষণ আমরা পেয়ে থাকি। এদের মনটা একটু দেখি। রোগীরা কারো, বাচ্চারা বিশেষ করে শিশু রোগীরা বিশেষ করে রোগীরা কারো সান্নিধ্য পছন্দ মানে সহ্য করতে পারে শিশুরা, যেহেতু তাদের স্বভাব খিটখিটে। কেউ তার সাথে কথা বললে অসহ্য বোধ, কথা বলতে অনিচ্ছা, রেগে রেগে কথা বলে জবাব দেয়। ক্রোধ থেকে রোগের সৃষ্টি, এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কথা যে ক্যামোমিলার যত রোগের সৃষ্টি সেটা সব কিন্তু মূলেই কিন্তু রয়েছে তার রাগ, ক্রোধ। এখান থেকে তার রোগের সৃষ্টিটা। রাতের বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম ডাক শুনতে পায়। এই অদ্ভুত লক্ষণ আমরা পেয়ে থাকি। এই তো মোটামুটি তার লক্ষণ এগুলো। আমি ক্যামোমিলা, সিদ্দিক ভাই আমি কি খুব জোরে বলছি? শোনা যাচ্ছে না ঠিক আছে? স্যার ঠিক আছে, শুনতে পাচ্ছি আচ্ছা ক্লিয়ারলি। আচ্ছা, দ্রুত হচ্ছে না তো, না? আচ্ছা, আমি যে কারণে বললাম যে প্রাথমিকভাবে ক্যামোমিলার কথাটি বললাম, এবার আমি আমি ক্যামোমিলাকে আহ কিভাবে এই যে ভেতর কাছে যে কথাটা শুরু করলাম, ক্যামোমিলাকে যেভাবে আমি আসলে বলতে চাই, সেটা হলো যে মহাত্মা হ্যানিম্যান ক্যামোমিলার মধ্যে এমন কি দেখলেন তার দিব্য দৃষ্টি দিয়ে, তা আমার জানার খুবই আগ্রহ ছিল এবং আমার সেই আগ্রহটা অনেক আগে থেকে যে হ্যানিম্যান
মহাত্মা হ্যানিম্যান যে সকল ওষুধগুলো আবিষ্কার করে গেছে সেগুলোর ভিতর তিনি এমন দিব্য দৃষ্টিতে কি দেখলেন, কারণ সে সময় তো কোনো আধুনিক যন্ত্র ছিল না সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা, যে ওই ওষুধগুলোর ভিতরে কেমিক্যাল কম্পোনেন্ট কেমন রয়েছে, বিভিন্ন প্রকার উপাদান কেমন রয়েছে, এই সকল জিনিসগুলো সে সময় পরিমাপ করার মেশিন ছিল না। তিনি তার দীর্ঘ দৃষ্টিতে এই ওষুধগুলো তিনি কিভাবে আবিষ্কার করলেন এটা জানার একটা খুব আগ্রহ আমার ভিতরে আছে। আমি সেজন্য আহ সে সকল ওষুধের গভীরে যাওয়ার চেষ্টা করতাম আমার ক্ষুদ্র জ্ঞান, সেটাই শেয়ার করছি। আহ মানুষের দেখেন যে ক্যামোমিলা মানুষের কাছে আগাছা বা ফসলের আগাছা বা বাগানের আগাছা হিসেবে কিন্তু পরিচিত বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এর ইতিহাস বেশ সমৃদ্ধ। আমরা দেখতে পাই সেই হাজার বছর থেকে প্রাচীন গ্রিস, রোম, অ্যানসেন্ট ইজিপ্ট এই ক্যামোমিলা বিভিন্ন প্রকার অসুখে ব্যবহার করে। আমরা কিন্তু এটা ইতিহাসে পাই যে গ্রিসে, রোমে এবং ইজিপ্টে ক্যামোমিলাকে বিভিন্ন প্রকার অসুখে তারা ব্যবহার করে। এবং ক্যামোমিলার জন্ম ইউরোপে হলেও ইতিহাস থেকে জানা যায় যে এটি জার্মানি, হাঙ্গেরি, রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স, যুগোস্লোভিয়া, নর্থ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়াতে পাওয়া যায়। এর বিভিন্ন প্রজাতির সন্ধান আমরা পাই বা পাওয়া যায়। তবে এই ডেজি ফ্যামিলি বা অস্টারেসি ফ্যামিলির দুটি জাত খুব বেশি প্রসিদ্ধ। একটি হলো জার্মান ক্যামোমাইল আর একটি হলো রোমান ক্যামোমাইল। মহাত্মা হ্যানিম্যান জার্মান ক্যামোমাইল, যেটাকে আমরা ক্যামোমিলা ভালগারিস নামে পরিচিত, তিনি এই ওষুধটি প্রবীণ করেন, যেটাকে জার্মান ক্যামোমাইল বলে, যেটা আমরা জানি ক্যামোমিলা ভালগারিস। পরবর্তীতে ডক্টর প্রফেসর ডক্টর বো এটা প্রবীণ করেন। এবং আমাদের এশিয়া মহাদেশের ইতিহাস দেখলে দেখা যায় যে মোগলরা 17th সেঞ্চুরি মানে 1700 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ক্যামোমিলা নিয়ে আসে, পরিচিতি পায়। আচ্ছা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে ক্যামোমিলা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে, যা পৃথিবীর বিখ্যাত সায়েন্স জার্নালগুলোতে তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এবং এইসব গবেষণাপত্র তাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনাকেও লিঙ্ক চাইলে আমি দিতে পারবো। সর্বশেষ গবেষণাপত্রের তথ্য অনুযায়ী তারা এই ক্যামোমিলা থেকে, এই ভেষজ উদ্ভিদ থেকে প্রায় 120টির উপরে কেমিক্যাল কম্পাউন্ড আইডেন্টিফাই করেছে। এবং এই ক্যামোমিলাতে যে সকল গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় সেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কি সুন্দর, কত আল্লাহ পাকের যে সৃষ্টি, একটা গাছ থেকে এত কিছু উপাদান আছে এবং যেগুলো মানবতার কল্যাণে সেগুলো ব্যবহার হচ্ছে। বর্তমানে বিজ্ঞান গবেষণা করে বের করছে এই জিনিসগুলো। হ্যানিম্যান আজ থেকে কতশো বছর আগে তিনি তার দিব্য দৃষ্টিতে ক্যামোমিলা আবিষ্কার করেছেন, ভাবতে অবাক। যাই হোক, ক্যামোমিলার ভিতরে যে সকল গুরুত্বপূর্ণ উপাদানগুলো পাওয়া যায় তার ভিতরে একটা হলো ইসেনশিয়াল অয়েল, ভোলাটাইল অয়েল, কার্বোনোইডস, তারপরে অ্যাজুলেন্স, চেমাজুলেন্স, আলফা, ইসাবোলন, অক্সাইডস, ফ্লেভোনয়েডস, বিউটিন, লিকুলোইন, হেরানিরানিন, ক্যাফিক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড, ফ্লেভোনয়েডস, এপিজেনিন, কিউমেরিনস। এছাড়াও আরো অসংখ্য গুরুত্বপূর্ণ উপাদান যা ওষুধ, প্রসাধন বা পানীয় ইত্যাদি কাজে ব্যবহার করা হচ্ছে। আমি এই সকল উপাদানগুলি ব্যাখ্যা করলে আমাদের মূল ক্লাসটি নষ্ট হয়ে যাবে। আমি ব্যাখ্যা করলাম না, আপনারা যদি কারো ইচ্ছা থাকে আপনারা স্টাডি করে নেবেন। ইউটিউবে, ইন্টারনেটে, গুগলে অনেক জার্নাল রয়েছে, জার্নাল রয়েছে। আমি ক্যামোমিলার আরেকটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেছি যে
ক্যামোমিলার ভিতরে ভিটামিন এবং মিনারেলের দিকে তাকালে আরো অবাক হয়ে যেতে হয়। এর ভিতরে কত রকম ভিটামিন এবং মিনারেলস রয়েছে। দেখেন যে এর ভিতরে গবেষণা করে পাওয়া গেছে যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, থিয়ামিন, রিবোফ্লাভিন, প্যান্থোথেনিক অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক। দেখেন 15টা উপাদান, 15টা ভিটামিন এবং মিনারেল এর ভিতরে রয়েছে। এটা বর্তমানে গবেষণাপত্রে উঠে এসেছে এবং আপনারা আরো অবাক হয়ে যাবেন যে ক্যামোমিলার যে জেনারেল ফার্মালজিক্যাল যে অ্যাক্টিভিটিস রয়েছে, ক্যামোমিলার জেনারেল ফার্মাকোলজিক্যাল যে অ্যাক্টিভিটিস রয়েছে এর বিষয়গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মেডিসিনের প্রতি আপনার আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায়। এর যখন আপনারা এর যে জেনারেল ফার্মাকোলজিক্যাল যে অ্যাক্টিভিটিস রয়েছে এই জিনিসটা যখন আপনারা জানবেন, যখন জিনিসটাকে বুঝবেন, তখন আপনারা দেখবেন যে আপনার এই ওষুধের প্রতি আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি একদম পরিবর্তন হবে। যেটা আমার পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাই যে ক্যামোমিলার ভিতরে আছে হলো অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে এটার। তারপরে ইমিউনো মিডুলেটরি অ্যাক্টিভিটি রয়েছে। তারপরে এর ভিতরে অ্যান্টি হাইপার গ্লিসারিন, তারপরে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, অ্যান্টি হাইপার গ্লাসেমিক, অ্যান্টিপিউরেটিক ইফেক্ট, ওন্ড হিলিং প্রপার্টি, ট্রিটমেন্ট অফ ওরাল মিউকোসাইটস, ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারস। তারপরে দেখেন এর ভিতরে আরো কত সুন্দর সুন্দর জিনিস, যেমন অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, অ্যান্টি আলসার অ্যাক্টিভিটি, ট্রিটমেন্ট অফ স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। তারপরে প্রিভেন্ট অস্টিওপোরোসিস, এটা কিন্তু অস্টিওপোরোসিসকে প্রিভেনশন দেয় এই ক্যামোমিলা। তারপরে অ্যান্টি সোলার এজেন্ট আছে এর ভিতরে, অ্যান্টি অ্যালার্জিক অ্যাক্টিভিটি রয়েছে, স্কিন ডিজিজ, কমন কোল্ড, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, স্পেশালি ডায়াবেটিসের যে সুগার রয়েছে, ডায়াবেটিসের যে মূল কারণ সেটাকে কিন্তু রিডিউস ব্লাড সুগার লেভেল এবং কমপ্লিকেশন, ডায়াবেটিসের যে ব্লাড সুগারটা রয়েছে এবং যে কমপ্লিকেশন গুলো রয়েছে সেটা কিন্তু ক্যামোমিলা রিকভারি করে। তারপরে দেখেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ক্যামোমিলা এই যে ব্লাড থিনার, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে ক্যামোমিলা রক্ত পাতলা করে। এই তথ্যগুলি যখন আমি জানলাম বা এই তথ্যগুলি যখন আপনারা জানবেন, তখন এই ওষুধের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যে এই ওষুধটি আমরা কত ক্ষুদ্রভাবে ব্যবহার করি, কত ক্ষুদ্রভাবে জানি। এই হলো মূল একটি বিষয় যেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। সিদ্দিক ভাই একটু হ্যাঁ হ্যাঁ করেন, আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন কিনা। স্যার একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি সরাসরি ক্যামোমিলার যে আমাদের যে শিশু রোগের ক্ষেত্রে যে এটা ব্যাপক ব্যবহার এবং টাইপের যে ভ্যাকসিন গুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করি, তাহলে আমাদের সহজ হয়। দেখেন যে ক্যামোমিলা শিশু অত্যাধিক স্নায়ু, এরা অতিরিক্ত সংবেদনশীল, শব্দ, ব্যথা, পারিপার্শ্বিক মানুষের কোনো কিছু তাদের কিন্তু পছন্দ না। সব ব্যাপারে তাদের রাগ, ক্রোধ পরায়ণ এবং প্রচন্ড অসহিষ্ণু এবং সংজ্ঞাপরায়ণ। এদের সঙ্গে আর্সেনিকের বিধি করলে দেখা যায় যে আর্সেনিক অ্যালবের মধ্যে আমরা দেখেছি অস্থিরতা, এক কোল থেকে অন্য কোলে যাওয়ার চাহিদা, কখনো স্থির বসতে না চাওয়া। ঠিক একই জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি ক্যামোমিলার ভিতরে, এই জিনিসটা আমরা লক্ষ্য করি। কিন্তু এদের ভিতরে পার্থক্য রয়েছে। তবে দুজনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন
ক্যামোমিলা শিশু অত্যাধিক পরিমাণে সংজ্ঞাপরায়ণ। শরীরের যত ধরনের যন্ত্রণা হতে পারে ক্যামোমিলা সেই যন্ত্রণায় তীব্রতর হয়। কিন্তু রোগীর প্রতিক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা আর্সেনিকের কথা ভাবি তখন একটু আলাদা হয়। কারণ ক্যামোমিলা শিশু সর্বদাই উৎকট পাগলামি শুরু করে, তার অসুখ শুরু, তার ব্যথা যন্ত্রণা শুরু, তার প্রকৃতি বিরক্তকর এবং তার যে বিরক্ত এবং তার বহিঃপ্রকাশ সে নিজে করেন আচরণের মধ্যে। অনেক সময় ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করে সে, ডাক্তারদের আক্রমণ করে বসে, কারণ এতটাই অসহিষ্ণু এবং সংজ্ঞাপরায়ণ হয় যে সে ডাক্তারকে পর্যন্ত মেরে দেয় বা গালাগালি করে। ক্যামোমিলা শিশুদের মধ্যে ক্রমাগত অস্থিরতা লক্ষ্য করা যায়। একই সময় একাধিক কোল কোল থেকে কোলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, যেটা আমি বলছি যে আর্সেনিকের ভিতরে রয়েছে, পার্থক্যটা কোথায় সেটা দেখেন। যে এই কোল থেকে সে কোল করে বিরক্ত দেখায়, তাদের কোলে থাকে তাদেরকে আঘাত করে, এটা হলো ক্যামোমিলা শিশুরা। আর আর্সেনিকের কোল পরিবর্তন করে শান্ত হয়ে যায়। এটাই হলো মূল প্রবলেম, যে এই দুটা বাচ্চাই কোলে চড়ে ঘুরতে পছন্দ করে, কিন্তু ক্যামোমিলার বাচ্চারা যে কোলে যাবে সেখানে আরাম পাবে, সেখানে সে চুপ হয়ে যাবে, কিন্তু যার কোলে থাকবে তাকে সে আঘাত করবে, বিরক্ত করবে, এই জিনিসটা সে করবে। আর্সেনিক কোল পরিবর্তন করে শান্ত হয়ে যায়। এটাই হলো মূল প্রবলেম এই কোলে বেড়ানোর বিষয়। ক্যামোমিলার শিশু যে কোনো শব্দে বিরক্ত করতে পারে। আর্সেনিকের শিশু কিন্তু শান্ত হয়, এক্ষেত্রে আর্সেনিকের শিশুরা খুবই শান্ত। ক্যামোমিলা শিশুদের কোলে কোলে ঘুরে বেড়ানোর স্বভাব থাকে, না তো বললাম। আর কোলে নিয়ে ঘুরলে ভালো থাকে। আর্সেনিক শিশুরা আবার আস্তে আস্তে, মানে যখন যে কোলে যাবে সেখানে গেলে সে বেশ মজা পায়, আনন্দ পায়, ওই জন্য সে কিন্তু চুপ করে থাকে। এবং দেখি আমরা যে ক্যামোমিলা রোগী কখনো স্থির স্বভাবের হয়। কোনো একটি কাজ সে কোনো কাজে সন্তুষ্ট হতে পারে। তার মানে তার মানে এই নয় যে ক্যামোমিলা তার পেশা পরিবর্তন করবে, তার কাজ পরিবর্তন করবে, তার মানে এই নয়, বরং এর কাছ থেকে তাদের অস্থিরতা হয়, কাজটাকে আর পছন্দ হয়। অনেক সময় তাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। দিনের যতটা সময় গড়িয়ে যায় একটি ক্যামোমিলা শিশু উদ্বিগ্নতা ততই বাড়ে। ফলে দুপুর থেকে বিকেল, আবার বিকেল থেকে সন্ধ্যা, শেষ পর্যন্ত রাত্রি ৯টা নাগাদ শিশুর উদ্বিগ্নতা এবং স্বাভাবিক কষ্ট সব থেকে বেশি। এই লক্ষণটা আপনারা দেখবেন যে ক্যামোমিলা বাচ্চাদের আপনারা চেকিং করবেন, তখন কিন্তু আপনারা দেখবেন তাদের কিন্তু এইভাবে কিন্তু ধাপে ধাপে রোগটা বাড়তে থাকে। রাত্রি ৯টা থেকে থেকে রাতের বিছানায় শুতে যাওয়া পর্যন্ত বা ঘুমানো পর্যন্ত সে স্থির থাকতে পারে না। তারপরে সে ক্লান্ত হয়ে যায় এবং পরে ঘুমিয়ে যায়। ক্যামোমিলার শিশুরা খুব রাগান্বিত অবস্থায় চূড়ান্ত অবস্থা প্রাপ্ত হয়। আপনাদের একটি তথ্য শেয়ার করি, সেটা হলো যে ক্যামোমিলার বাচ্চাদের যে লক্ষণ, মানসিক লক্ষণ, এই লক্ষণটি তখনই প্রকাশ পায় যখন সে অসুস্থ। এছাড়া কিন্তু তার এই লক্ষণটি বহিঃপ্রকাশ হয়। এটা খালি ক্যামোমিলার ক্ষেত্রে নয়, আমাদের হোমিওপ্যাথি প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে আমরা দেখি যে রোগী যখন অসুস্থ হয় তখন তার প্রকৃত চরিত্রটা বের হয়ে আসে, প্রকৃত ওষুধের চরিত্রটা বের হয়ে আসে, সে কোন ওষুধের। সে সময় কিন্তু সে অভিব্যক্তির মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে যে সে আসলে কোন আহ মানসিক লক্ষণ প্রকাশ করছে, সেটা কোন মেডিসিন। তখন আমাদের সেটা বুঝে নিতে হবে। তখন কিন্তু সে চূড়ান্ত অবস্থা অসুখের, তখন সে লক্ষণটি কিন্তু প্রকাশ পায় ক্যামোমিলা, মানে যে কোনো অসুখ। তো আমরা ক্যামোমিলার সাথে ব্যতিক্রম নয়, ক্যামোমিলা অসুস্থ হওয়ার সময় সে তার লক্ষণটা প্রকাশ পায়। আমরা দেখি আরো দেখি যে তাদের চোখ, মুখ, গাল, হাত পা লাল হয়ে থাকে, মানে উত্তপ্ত এবং লাল হয়ে ওঠে যখন তাদের অসুস্থ হয়ে যায় তারা। মজার ব্যাপার হলো যে শিশুদের একদিকে গাল লাল হয়, অন্যদিকে ফ্যাকাশে, অন্যদিকে স্বাভাবিক বা ফ্যাকাশে কেটে। দাঁত ওঠার সময় শিশুদের যে কষ্ট হয় তার জন্য কেমন সর্বাধিক ব্যবহৃত একটি ওষুধ, এই বিষয়টা আমি পরে নিয়ে আসবো। আরো কিছু মেডিসিন রয়েছে এখানে ভালো ভালো। তারপরে দাঁতের সমস্যা দেখলে ক্যামোমিলা দিতে হবে এমন তা কিন্তু নয়। আমরা অবশ্যই লক্ষণ বিবেচনা করে ক্যামোমিলাকে নির্বাচন করব। এর কিন্তু কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে যেখানে ওষুধটি ব্যবহার চলে। অর্থাৎ দাঁত ওঠার সময় যে সকল শিশুরা অত্যাধিক খিটখিটে হয়ে যায়, দাঁতের মাড়িতে যন্ত্রণা হয়, একাধিক মাড়ি ফলে, একাধিক
গাল লাল হয়ে থাকে, সেখানে কিন্তু ক্যামোমিলা সর্ব আগে আমরা কিন্তু পাবো। সেই ফোলা দাঁতের মাড়িতে গরম লাগলে কষ্ট বেড়ে যায়, এদের কিন্তু লক্ষণ পাবেন। আবার দেখবেন যে ঠান্ডা লাগলে বেশ ভালো বোধ হয়। শিশুরা গরম ঘরে কষ্ট পায়, বেশি রাতে সেই কষ্ট কমতে থাকে। অবশ্য বেশি রাতে সে আস্তে আস্তে সেই কষ্টটা কমে যায়। ক্যামোমিলা শিশুদের যে অ্যাবডোমিনাল কোলিক রয়েছে, তার কারণ হিসেবে বলা চলে যে পেটে তাদের গ্যাস হয়, বায়ু জমে, যার কারণে সে বায়ুটা কিন্তু বের হতে না পারার কারণে তাদের পেটে কিন্তু এক ধরনের শুল ব্যথা। এই শুল ব্যথার কারণে তাদের বাহ্যিক গরম প্রয়োগে সে ওষুধ পাবে, পেটের যে ব্যথাটা হালকা গরম সেক দিলে অনেক সময় হয়। এই কারণে সে কিন্তু পিঠে তুলে, সে খুব অশান্ত হয়ে যায়, খিটখিটে মেজাজের হয়ে যায়। সে খাওয়া দাওয়া করে না, বিরক্ত করে বাবা মা, এরকম তার ভিতরে আমরা দেখতে পাই। পেটের ব্যথার সাথে খেলে তারপর তার ডায়রিয়ার লক্ষণটা প্রকাশ পেতে পারে। এটা একটি অন্যতম লক্ষণ। যে পেটের যে কোনো সমস্যা, পেট ফাঁপা হোক, গ্যাস হোক, উদরময় হোক, ডায়রিয়া হোক, যেটাই হোক, তখন কিন্তু এই লক্ষণের সঙ্গে কিন্তু এই লক্ষণগুলো একের পর এক কিন্তু চলে আসে আমার। এবং আমরা দেখি যে ক্যামোমিলার যে পায়খানা রং, সেটা কিন্তু যে ঘাস, সবুজ ঘাস থাকে না, ওই ঘাসের, সবুজ ঘাসের মতন এবং পেলপেলে ডিমের লালার মতন হয়ে থাকে। এবং সেই সঙ্গে শিশুর রাগ, ব্যথা, শীত লাগা এই লক্ষণগুলির পাশাপাশি থাকে কিন্তু, এবং এটা থাকতেই হবে। ক্যামোমিলার লক্ষণ কিন্তু আমরা এটা পাবো। এবং দেখেন যে ক্যামোমিলার সাথে আর্সেনিকের যে পার্থক্য, আমাদের ক্যামোমিলার শিশুরা হট ব্লাডেড হয়, আর তাদের মাথা গরম, ঘাম এবং হাত পা জ্বালা থাকে এবং কষ্ট সহ রাতের দিকে হয়। আর ক্যামোমিলা শিশুরা অনিয়ন্ত্রিত চরিত্রের হয়ে যায়। ওই শিশুদের দেখভাল করার প্রতি বা প্রতিপালন করা বেশ কষ্টকর। যারা এই সকল বাচ্চাদের, বিশেষ করে ক্যামোমিলার বাচ্চাদেরকে, আমি আর্সেনিকের বিষয়টি নিয়ে আসছি পরে, আর্সেনিকের ব্যাপারটা বলবো বাচ্চারা কেমন হয়। যে সকল শিশুদের এই সকল ক্যামোমিলার বাচ্চাদেরকে যারা দেখে, তারা কিন্তু আসলে কষ্ট দিতে পারে, কারণ এই সকল বাচ্চাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। হ্যাঁ, খুবই কঠিন। তারা, যাদের আছে তারা বুঝে এই বাচ্চাগুলো কতটা কঠিন এদেরকে নিয়ন্ত্রণ করা। ৩-৪ বছর বয়সের বাচ্চারা অতিরিক্ত হাত পা ছড়ে, মাকে মারধর করে। হ্যাঁ, দাঁতের রোগে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আম এরা মানে দাঁত খাওয়ার সময় যে এদের অবস্থা এমন হয়, বিভৎস ভয়ংকর অবস্থা। আচ্ছা, আমরা যে নারী স্যার আরো দুঃখিত স্যার, একটু যদি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলতেন। কথা কি শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার, কিন্তু একটু স্লো হয়ে গেছে কিছুক্ষণ। ও স্লো হয়ে গেছে না? জি স্যার, একটু কাছ থেকে নিয়ে কথা বললে সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা। এবার দেখেন তো, জি স্যার, শোনা এবার যাচ্ছে ঠিক এটা? আছে। আচ্ছা, জি স্যার। মানে অভ্যাস নাই তো এই কারণে মানে হেডফোনটা একটু ইয়ে হয়ে গেছে। আমরা ক্যামোমিলার যে কাছাকাছি মেডিসিনটা রয়েছে সেটা হলো সিনা। আমরা দেখি যে সিনার বাচ্চারা কেমন হয়, যে পরবর্তীতে যখন ক্যামোমিলা, যখন আমাদের দেখি যে ক্যামোমিলা, অনেকে ক্যামোমিলা দিয়ে সিনা, সিনার ওষুধটা মেডিসিন প্রয়োগ করে। কিন্তু আমরা না, আমরা আগে দেখবো যে সিনার বাচ্চারা কেমন। আহ আমরা দেখি যে সব থেকে বড় অসামান্য পার্থক্য হলো সিনা এবং ক্যামোমিলার। সিনা অনেক বেশি অবাধ, এতটাই অবাধ্য যে ক্যামোমিলার মতো নয়। ক্যামোমিলাকে তো একটু বুঝসুস দিলে তো থামে, কিন্তু সিনার বাচ্চাকে আপনি থামাতে পারেন। সিনার বাচ্চারা কেমন জানেন, যে এরা হলো যে বেলুনের বাতাস বা ব্যাটারিতে, ব্যাটারির মতো, বা আহ, কোনো গাড়ি বা হুন্ডাতে তেলের ট্যাঙ্কিতে যেমন তেল দিলে যেমন হুন্ডাটা খুব ভালো চলে, যেমন তেল পড়ে যায়, যখন বন্ধ হয়ে যায়, বেলুনের বাতাস বেরোলে বেলুন চুপসে যায়। এই বাচ্চাগুলো কিন্তু এইরকম প্রকৃতি। এরা যতক্ষণ পর্যন্ত এদের ভিতরে এ শক্তি কাজ করবে, ততক্ষণ পর্যন্ত এরা কাঁদতেই থাকবে, বিরক্ত করতেই থাকবে, যত রকম সমস্যা আছে সে করতে থাকবে। যখন তার এই শক্তিটা কমে, তখন সে চুপ হয়ে যাবে। এরা এতটাই অভাব। চীনার বাচ্চাদের আমাদের ক্যামোমিলার সঙ্গে এটা একটা মৌলিক পার্থক্য। এবং আমরা দেখি যে চীনা কিন্তু এতটাই গোয়ার যে তাকে কিছুতে বোঝানো যায় না। মানসিক দিক থেকে মূল পার্থক্য এখানেই ক্যামোমিলার সঙ্গে। ক্যামোমিলা শিশু গাল গরম বা লাল বর্ণের যোগবৎ সমাবত ঘটে, কিন্তু আহ লাল হতে পারে, তবে বিক্ষিপ্ত ভাবে হয়ে থাকে। কিন্তু সিনার ক্ষেত্রে লাল রঙের ছোপ লেগেই যায়।
সিনার বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে গালে একটা লাল ছোপ লেগেই থাকে, সেটা অনেক সময় ঠোঁটে এবং মুখে লক্ষ্য করা যায়। এমনকি নাকেও লাল ছোপ দেখা যায়। বিরক্তির ভাব উভয় ওষুধেই রয়েছে। উভয় শিশুই বিরক্ত হয়, তবে ক্যামোমিলাকে তবু আদর করে নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু সিনাকে স্পর্শ করা দূরের কথা, তার দিকে তাকালেও সে মারাত্মক ভাবে খেয়ে। আমাদের ক্যামোমিলার ভিতরে কিন্তু সেটা আছে, সিনার ভিতরেও আছে। আপনারা লক্ষ্য করেন বিষয়টা। সিনা এবং ক্যামোমিলা উভয় শিশু বমির সমস্যায় ভোগে, এবং সিনা শিশুর প্রধান বৈশিষ্ট্য হলো যে বমি করার পর আবার তার খিদে পায়, এবং পরিমাণ মতো খেয়ে তার কোনো অসুবিধা হয় না। পেট ভর্তি খাবার পর অধিক রাতে তার উদ্বিগ্নতা দেখা যায়। সিনার বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ঘুমে তার উদ্বিগ্নতা বাড়ে, দুঃস্বপ্ন দেখে। পেটের ক্ষেত্রে সিনা এবং ক্যামোমিলার ব্যবহার আছে। ক্যামোমিলা যেমন সবুজ রঙের পায়খানা দেখা যায়, সিনাতে তা কিন্তু হয় না। সিনার পায়খানা সাদা এবং জলের মতো পাতলা। সিনা শিশুর পেটে যাবতীয় কষ্ট, ব্যথা, পেট ফাঁপা যাই হোক না কেন, পেটের উপরে চাপ দিলে ভালো বোধ করে, আরাম লাগে। শিশু যদি পেটে ব্যথা হয়, শিশু কিন্তু দেখবেন যে কাঁধে উপর হয়ে শুয়ে পড়লে বা ঘুরে বেড়ালে বেশ আরাম পায়। তাতে যদি পেটের কোনো সমস্যা ভোগে, তখন দেখা যায় শিশু উপর হয়ে শুয়ে আছে, উপর হয়ে ঘুমিয়ে পড়ে, উপর হয়ে পেটের উপরে শুয়ে তার শান্তি পায়। এই জিনিসটা সিনার বাচ্চাদের ভিতরে একটা পায়, এবং জিজ্ঞাসা করলে পাবেন বাচ্চারা এরকম আছে। সিনা শিশুরা খুব শীত কাতর হয়, ঠান্ডা বাতাস, হিমেল হাওয়ায় কষ্ট পায়। অল্পতে তাদের ঠান্ডা লাগে, ঠান্ডা বেশি পরিমাণে লাগলে শরীরে যে কোনো পেশি, মুখের পেশি প্রকৃতিতে টান করে। সিনা শিশুরা ভয় পায়, অজানা স্পর্শে ভয় পায়, অজানা মানুষকে দেখে ভয় পায়, অপ্রত্যাশিত কৌতুক পছন্দ করে না তারা, মানুষের হাসি ঠাট্টা তারা পছন্দ করে না। সিনা শিশুরা অনেক সময় অতিরিক্ত সংবেদনশীল হয়। তারপরে দেখা যায় যে এদের হাই তোলা, সিনার বাচ্চাদের হাই তোলার ক্ষেত্রে বড় অস্বস্তিকর। হাই তুললে অনেক সময় চোয়াল বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের। তারপরে আরো দুটি লক্ষণ সিনা নির্দেশ করে, সেটা হলো যে পেটের বহু সমস্যার ক্ষেত্রে শিশুর নিদারুণ অস্থিরতা এবং মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ, এবং তার উপশমের জন্য শিশু বারবার বালিশে মাথা ঘুষতে থাকে। এই অবস্থায় তার চোখ টেরা হয়ে যায়, অনেক বাচ্চা টেরা হয়ে যায় এই অবস্থায়। সিনা নির্দেশক দ্বিতীয় লক্ষণ হলো তার নাক সবসময় সরসর করে, নাকে অস্বস্তি হয়, নাক চুলকায়, নাক লাল হয়ে, তার নাক ফোটে, নাক দিয়ে রক্ত বের করে ফেলে তারা, নাক কুচড়ে কুচড়ে। অনেক সময় পেটে কৃমি হওয়ার ধরুন এমনটা হয়, এটা আমরা দেখতে পাই, প্যাথোলজিক্যাল কারণে হয়। নাক ফোটানো, হাই তোলা, শিশু অনেক সময় সিনার এরকম আমরা লক্ষণগুলো পেয়ে থাকি। আমরা ক্যামোমিলার, যেহেতু আমরা আজকে ক্যামোমিলা পড়ছি, কিন্তু ক্যামোমিলার সঙ্গে এই সকল ওষুধের যে পার্থক্যটা আমি করছি, আপনাদের কি ভালো লাগছে? আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি স্যার, আপনি কন্টিনিউ করুন। এরপরে আমরা আরেকটা দেখি ইগনেশিয়াকে দিই। ইগনেশিয়ার বাচ্চারা কেমন হয়, যে আমরা ইগনেশিয়ার খালি বাচ্চা বলে না, ইগনেশিয়ার রোগীদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে এরকম অত্যন্ত স্নায়বিক প্রকৃতির ওষুধ হলো ইগনেশিয়া, এবং অপ্রত্যাশিতভাবে হোমিওপ্যাথিক মেডিকাতে আমরা যে ইংলিশকে মহিলাদের উত্তম ওষুধ হিসেবে বর্ণনা করা হয়েছে। মহিলা রোগ ছাড়া স্নায়বিক শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু ইগনেশিয়া। যে সকল শিশুরা মানে শিশুরা অতিরিক্ত স্নায়বিক প্রকৃতি, অতিরিক্ত তীক্ষ্ণ, সামান্য ব্যাপারে প্রতিক্রিয়াশীল, উজ্জ্বল প্রকৃতির, হ্যাঁ, অল্প বয়সে অতিরিক্ত পরিণত, যার ফলে স্কুলে ভালো সে প্রায়ই শাস্তি পেয়ে থাকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, যারা অতিরিক্ত পড়ার চাপ নিয়ে ফেলে এবং তার জন্য যে পরিণতি হয়, ইগনেশিয়া সেই শিশুদের জন্য অতি উত্তম ওষুধ। যে কোনো ধরনের মানসিক চাপের ফলে দিনের শেষের দিকে মাথার যন্ত্রণা শুরু হয়, শিশুরা ভীত হয়ে যায় এবং খুব ক্লান্ত বোধ করে। তারা যখন অল্প নড়বড়ে হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, আত্মবিশ্বাসের অভাব দেখা, তখন তাদের হাতের লেখা কাঁপা কাঁপা, এই লক্ষণটা আপনারা পাবেন। অধিকাংশ সময় শিশুদের প্রকৃতি অবরুদ্ধ, তারা ঠিক মতো নিজেদেরকে মেলে ধরতে পারে। তারা অনেক সময় মৃগী রোগে আক্রান্ত হওয়ার মতো আচরণ করে। তারা তখন কথা বলতে পারে, তারা থরথর করে কাঁপে, খিচুড়ি দেয়, যেটাকে কম্পন রোগ বলে, নর্তন রোগের মতো আচরণ করে, অতিরিক্ত উঁচুতে উঠলে বা নিচুতে নামলে বা
বদ্ধ ঘরে ঢুকে থাকলে বা অতিরিক্ত শব্দ ইংলিশের শিশুরা অত্যাধিক স্বাভাবিক হয়ে ওঠে। স্কুলের শেষে তারা যখন বাড়িতে হোমওয়ার্ক করে তখন দেখা যায় যে সামান্য গন্ডগোল বা শব্দ হলে শিশুরা সহ্য করতে পারে। প্রথম দিকে চিৎকার চেঁচামেচি করে, পরে শিশুরা কেঁদে ওঠে। এই ধরনের মানসিক চাপ নেওয়ার পরে এই প্রকৃত শিশুরা আর কোনো কাজ করতে পারে না। তাদের মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারে না, তারা কিছুই মনে রাখতে পারে না, কিছুই চিন্তা করতে পারে না। ইগনেশিয়ার বাচ্চাদের দেখা যায় যে মাথা ব্যথা এবং কামড়ানো ব্যথার নির্দিষ্ট সময় আছে। স্কুল থেকে ফেরার পর তাদের মাথা ধরে, ভারী বোধ করে এবং গরম প্রয়োগে সে যন্ত্রণা কমে যায়। এবং আমরা দেখি যে ইংলিশের শিশুরা কোনো অবস্থাতে স্নায়বিক চাপ সহ্য করতে পারে না। যদি তারা পরীক্ষার ঘরে স্নায়ু চাপ অনুভব করে তখন তারা মানে হতভম্ব হয়ে যায়, হতচকিত হয়ে যায়। কি করা উচিত তারা তখন তা ঠিক করতে পারে না। তারা বুঝে উঠতে পারে না যে আমি এখন কি করব। এরকম তাদের অবস্থা তৈরি হয়ে যায়। এমনকি পরীক্ষার ঘর থেকে বের হয়ে আসার মতো অবস্থা তাদের হয়ে যায়। বের হওয়ার মতো অবস্থা তাদের থাকে না। তারা বিভিন্ন ধরনের হজম সংক্রান্ত সমস্যা, তখনই প্রকৃত ইগনিশিয়ার চরিত্রের শিশু রোগী প্রকাশ পেতে থাকে। অর্থাৎ অতি সাধারণ খাদ্য গ্রহণ করলেও তা বদহজমে পরিণত হয়। অথচ অধিক মশলাদার খাদ্য গ্রহণে তাদের কোনো অসুবিধা হয় না। এমনকি বিচিত্র লক্ষণ নির্দেশে শিশুর মধ্যে লক্ষ্য করা যায়। গলার বিভিন্ন সমস্যা হয়েছে, তরল খাদ্য খাচ্ছে, গলা ব্যথা হয়, অথচ শক্ত জিনিস খেতে তার কোনো অসুবিধা হয় না। এবং বরং বলা চলে শক্ত খাদ্য গলায় চাপ দেয়, সে চাপ তার সাময়িকভাবে ভালো লাগে। এই ধরনের স্নায়বিক শিশুরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাদের মধ্যে অন্যতম হলো জনবহুল স্থানে অজ্ঞান হয়ে যাওয়া। জনবহুল জায়গায়, তারপরে অনেক বেশি লোক যেখানে থাকে, বেশি লোকের চাপ, বেশি হট্টগোল, শব্দ, ইংলিশে সহ্য করতে পারে না। এসবের মূলে একটাই কারণ, ইংলিশের শিশুরা অত্যাধিক স্নায়বিক হয়। অনেক সময় লক্ষ্য করা যায় একটি ছেলে অনেক ভালো রেজাল্ট করার কথা ছিল, অথচ কিন্তু তার ছোটবেলাকার রেজাল্ট তাই বলে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ছেলেটি সে পারদর্শিতা দেখাতে পারছে না। এসবের কারণে ছেলেটির পড়াশোনার চাপ সহ্য করতে পারছে না, তারা স্নায়বিক চাপ সহ্য করতে পারে না। ছেলেটি অতিরিক্ত স্নায়বিক ইগনেশিয়ার একটি অন্যতম চরিত্র। আচ্ছা, বিরক্তিকর ফুসফুসে কাশির জন্য ইগনেশিয়া খুবই দরকারি ওষুধ, যদিও শিশুরা সর্বদাই মানসিক চাপের মধ্যে থাকে। এই তো মোটামুটি ইগনেশিয়া। আমরা আর্সেনিক সম্পর্কে দেখি। আর্সেনিকের বাচ্চারা কেমন? আর্সেনিকের শিশুরা প্রথমত খুবই আকর্ষণীয় দেখতে হয়, সুন্দর কোমল চেহারা, সুন্দর চর্ম বিশিষ্ট, চামড়াটা সুন্দর, সুন্দর গড়ন বিশিষ্ট হয়ে থাকে। তারা সর্বদাই স্নায়বিক, সহজে ভয় দেখানো যায়, তারা সহজেই ভয় পায়। তারা কখনোই ঘরে একা থাকতে পারে না, কখনো বাইরে একা থাকতে পারে না, অন্ধকারে রীতিমতো ভয় পায়। তাদের কল্পনা শক্তি প্রখর। তারা রাতের ভয়ে স্বপ্ন দেখে, তারা রাতে ভয়ের ভিতরে স্বপ্ন দেখে, মধ্যরাতে ভয়ে জেগে ওঠে, বিছানাতে ঝাঁপিয়ে পড়ে। আর্সেনিকের শিশুরা ভয়ঙ্কর সব কল্পনা করে এবং স্বপ্ন দেখেও আতঙ্কিত হয়ে ওঠে। তারা বুঝে উঠতে পারে না কেন তারা এমন দুঃস্বপ্ন দেখে বা এসবের কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়। যখন তাদের সান্ত্বনা দেওয়া হয় বা বুঝিয়ে বলা হয়, শিশুরা ঘুমিয়ে পড়ে। শিশুরা হঠাৎ উত্তেজিত হয়ে পড়লে তারা লাল হয়ে যায়, কিছুক্ষণ পর আবার দেখবেন যে বিপন্নতা ধরা পড়ছে তার শরীরে, আবার কখনো স্থির হয়ে ওঠে। উত্তেজনায় তাদের চেহারা বারবার বদলাতে থাকে। তখন তাদের মাথা, কপাল, গরম হাত পা ঠান্ডা হয়ে যায়। আর্সেনিকের শিশুরা সর্বদাই চঞ্চল, সর্বদাই কর্মব্যস্ত, মুহূর্তের জন্য স্থির হয়ে বসে থাকতে পারে না। একবার এই কাজ পরক্ষণে অন্য কাজ করে, কিন্তু কোনো অবস্থাতে কিছু না করে বসে থাকতে পারে না। আর্সেনিকের বাচ্চাদের ভিতরে এই লক্ষণটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এই লক্ষণটা পাবেন আপনারা। শিশুরা যখন অস্থির হয়ে ওঠে তখন একবার বাবার কোলে থেকে মায়ের কোলে, আবার মার কোল থেকে বাবার কোলে, বারবার অন্যের কোলে এমন ভাবে অস্থির ভাবে বিচরণ করে, কিন্তু কোথাও বেশিক্ষণের জন্য শান্ত হয়। এই ধরনের অস্থিরতার জন্য বারবার স্থান পরিবর্তন করার ফলে শিশুরা দুর্বল হয়ে যায়। শিশুরা যখন আনন্দে খেলছিল, দৌড়ঝাঁপ করছিল, ঘুরে ফিরে আনন্দ করছিল, নিজের কাজে ব্যস্ত ছিল, তারাও হঠাৎ করে ক্লান্ত, তারা দুর্বলতার জন্য শুয়ে পড়ে, তারা তখন অবসাদে ভুগে স্নায়বিক প্রকৃতির হয়ে ওঠে। শিশুরা তখন চায় কেউ না কেউ অন্তত তার কাছে থাকুক। এই এই ব্যাপারটা তারা খুব চায় শিশুরা। তাদের চাহনি দেখলে বোঝা যায় যে তারা চায় যে তার সঙ্গে কেউ থাকুক, তার সঙ্গে।
এই শিশুরা অত্যাধিক পরিচ্ছন্ন হয়। একটি বাচ্চা মেয়ে তার খেলার পুতুলটিকেও কিন্তু সে বেশ পরিষ্কার গুছিয়ে সুন্দর করে রাখে। ছেলেরা সাধারণত যারা যে কোনো খেলনাকে ভেঙে ফেলে তারা খেলনাকে মেঝের উপরে ছুঁড়ে ফেলে দেয়। আর্সেনিক অ্যালবের এটা একটা ব্যাপার যে আর্সেনিক অ্যালবের শিশুরা তখন খুব কষ্ট পায়। যখন কেউ এদের খেলনাগুলো ছুঁড়ে ফেলে দেয় তখন আর্সেনিকের বাচ্চারা কিন্তু খুব কষ্ট পায়। খেলনা ছুঁড়ে ফেলা দেয়। তাদের কষ্ট হওয়ার কারণ কিন্তু খেলনা ভেঙে যাওয়া নয়। তাদের কাঁদার কারণ হলো যে খেলনাটির মাঝে মেঝের উপরে বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে বলে তার হলো এই মনোকষ্টের কারণ। অগোছালো জিনিস আর্সেনিকের বাচ্চারা মানে পীড়া দেয়, তাদেরকে মনে কষ্ট দেয়, তাদের সমস্যা তৈরি করে। আর্সেনিকের ভিতরে আমরা একটা জিনিস দেখি যে আর্সেনিকের শিশু সম্বন্ধে আরো কিছু কথা নিশ্চিতভাবে বলা যায় যে তাদের কি অল্পতে ঠান্ডা লাগে, বিশেষ করে যে কোনো অসুখ হতে পারে। এটা একটি আর্সেনিকের একটি বিশেষ লক্ষণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, যে একটা ছোট ঠান্ডা লেগেছে, সিজনাল ঠান্ডা, সেই ঠান্ডা থেকে তার নিউমোনিয়া পর্যন্ত খুব দ্রুত, এত দ্রুত অসুখে মানে অসুখটা জটিল থেকে জটিলতর হয়ে যায় যে কল্পনাও করা যায়। আর্সেনিকের রোগীদের এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা ছোটখাটো অসুখ, সেটা যে অসুখই হোক, ছোট থেকে সেটা বৃহৎ আকার ধারণ করে। এটা হলো আর্সেনিকের একটা খুব গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে আর্সেনিকের বাচ্চারা যে খোলা বাতাসের ঠান্ডায় শিশুরা বেশি আক্রান্ত হয়। প্রথম অবস্থায় কাঁচা জল, কাঁচা পানি নাক দিয়ে পড়তে থাকে। তারপরে ঘন হয়, ঘন ঘন হাঁচি হয়, তারপর বসে গিয়ে অতি দ্রুত ফুসফুস আক্রমণ করে নিউমোনিয়া বা যে কোনো ধরনের বড় ধরনের অসুখ তৈরি হয়। 24 ঘন্টার মধ্যে আহ একটি অতি সাধারণ সর্দি খুব খারাপ অবস্থায় পৌঁছতে পারে। ব্রঙ্কাইটিস রূপ ধারণ করতে পারে। এটা বললাম আপনাকে শেয়ার করা, যে কোনো অসুখ তাদের খুব দ্রুত বেড়ে যায়। আহ তাদের ভিতরে আমরা একটা জিনিস দেখতে পাই যে হাঁপানির একটা ব্যাপার। আর্সেনিক অ্যালবের হাঁপানির শিশুদের ক্ষেত্রে হাঁপানির যে শিশুগুলো আমরা পাই, তাদের প্রধান বৈশিষ্ট্য হলো যে অতি সাদা ফেনা মিশ্রিত সেল্লা মিশ্রিত কফ বেরোতে থাকে। সর্দিতে বুক ভারী হয়ে থাকে। এই অবস্থায় আর্সেনিকটা প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বুকটা পরিষ্কার হয়ে যায়, কফটা পরিষ্কার। আমরা আর্সেনিকের মোটামুটি আলোচনা করলাম। খুব বেশি আলোচনা করা যাবে না, সম্পূর্ণ শেষ করতে পারবো। আমরা আরেকটি ওষুধকে দেখি আমরা, সেটা হলো ম্যাগনেসিয়া কার্ভ। এই শিশুরা ম্যাগনেসিয়া কার্ভের শিশুদের কেমন হয় এটি দেখেন যে ম্যাগনেসিয়া কার্ভের শিশুরা খুবই সংবেদনশীল। এরা খুবই ভীতু প্রকৃতির হয়। খুব ছোট শিশু, প্রায় 10 বছর, 8-10 বছর বয়স্ক বালক বালিকারা ম্যাগনেসিয়া রোগীতে পরিণত, ম্যাগনেসিয়া কার্ভের রোগীতে পরিণত। এই শিশুদের মধ্যে মানে যেটা বলি না যে বাচ্চারা খুব আনন্দ প্রফুল্ল হয়ে থাকে, এই সকল বাচ্চাদের ভিতরে কিন্তু এই অভাবটা কিন্তু লক্ষিত। এটা কিন্তু খুব ফুর্তিবাজ না, ফুর্তি এদের ভিতরে থাকে না। এই ওষুধের শিশুদের লালন পালন করা খুবই সহজ। ম্যাগনেসিয়া কার্ভের বাচ্চাদের লালন পালন করা খুবই সহজ, কারণ এটা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে, খুবই সহজ। তবে যেহেতু এরা নার্ভি টাইপের, তাহলে এদের ভিতরে যে লক্ষণগুলো রয়েছে সেটা আমি একটু বলি। মজার বিষয় সেটা হলো যে আহ তাদের শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে থাকে, কিন্তু পেশি খুব নরম হয়ে যায়। সুস্থ স্বাভাবিক শিশুর পেশি সুন্দর সুবিন্যস্ত এবং মজবুত থাকে। সেখানে ক্যালকেরিয়া কার্ভের শিশুদের পেশি নরম, দুর্বল ও মেদবহুল এবং অল্পই তারা অস্বাভাবিক ক্লান্ত। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা একই স্বভাবের হয়ে থাকে। মানসিকভাবে শিশুরা এতটাই দুর্বল স্বভাবের হয় যে স্কুল থেকে ফিরে এলে ক্লান্তি তাদের মাথা ব্যথা, এবং ক্লান্তি তাদের মাথা ব্যথা হয়। ব্যথা তীব্র রূপ ধারণ করে। মাথার যে কোনো ধারে ব্যথা হতে পারে, তবে রাত বাড়ার সাথে সাথে ব্যথার বৃদ্ধি পেতে থাকে। সে সঙ্গে পারে তাদের অনিদ্রা। শিশু কোনো মতেই যেন রাতে ঘুমোতে পারে, বিছানায় উঠে বসে ঘোরাফিরা ঘোরাফিরি করে। ম্যাগনেসিয়া কার্ভের শিশুদের নির্দিষ্ট কিছু খাদ্য খেতে পছন্দ করে, আবার কিছু জিনিস অপছন্দ করে। তারা অপছন্দ করে মাংস, তারপরে আহ মাংস তুল্য মানে মাংস জাতীয় খাদ্যটাই তারা পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে। এবং তারা অপছন্দ করে সবুজ শাকসবজি এবং যে কোনো প্রকারের শাকসবজি পালন। ছোট শিশুদের দুধ সহ্য করতে পারে না, ম্যাগনেসিয়া কার্ভ খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং আমরা দেখি যে
আম, এদের জলের মতো পাতলা পায়খানা হয়, শিশুদের অধিকাংশ সময় ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এসব অসুখে তারা ভুগতে থাকে। তারপরে আমরা দেখি যে এরা খুবই শুকায় যায় এবং খসখসে স্বভাবের হয়ে পড়ে। আহ ছোট শিশুদের ক্ষেত্রে দেখা যায় তাদের ত্বক খুব শুষ্ক, আঁশ ওঠা স্বভাবযুক্ত, চামড়ার রং তামাটে, মাথার উপর উঠে ফুসকুড়ি ঘা, যেন মনে হয় এর মাথার উপর রং করা হয়েছে। এবং এই ধরনের শিশুরা রাতে খুব ভালো ঘুম হওয়া সত্ত্বেও সকালে একেবারে মৃতবৎ নিশ্চুপ হয়ে পড়ে থাকে। ফলে প্রায় দিন তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়। ম্যাককার শিশুদের আমরা দেখি যে অপ্রত্যাশিত ভাবে কেউ তাদেরকে ছুলে তাদেরকে ছোঁয়া হয়, তারা চমকে ওঠে এবং ভয় পেয়ে যায়। যে কারণে আম, তাদের আহ, যে কোনো ধরনের গরম ঠান্ডা সম্পর্ক তাদের আতঙ্কিত করে, শিশুদের খুব কর্কশ হয়ে ওঠে। শিশুরা খুব শীত কাতর হয়, যদিও তারা মুক্ত বাতাসে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, তবুও হাওয়ার পরিবর্তনে তাদের অসুস্থতা বাড়তে থাকে। তবে ম্যাক কার্ভের শিশুরা অসুস্থ হলে খুবই ইরিটেবল হয়ে পড়ে, কিন্তু তারপরেও এদের একটি অন্যতম বৈশিষ্ট্য, এরা খুব শান্ত প্রকৃতি। কিন্তু অসুস্থ হলে একমাত্র এদের রোগ লক্ষণটি বাড়তে থাকে এবং এদের আহ, সমস্যাটা বাড়তে থাকে, তখন তারা অসহ্য হয়ে পড়ে। সর্বশেষ যে মেডিসিনটি আমরা আলোচনা করব সেটি হলো জিঙ্কা। দেখেন যে জিঙ্কামে শিশুরা অল্পতে ভয় পায়, সংবেদনশীল, অল্পতেই উত্তেজিত হয়। জিনকামকে সহজে ইংলিশের সাথে পার্থক্য করে। দেশের শিশুরা খুবই উজ্জ্বল, অল্পতে প্রতিক্রিয়া করার প্রবণতা থাকে, যেখানে জিনকামের শিশুরা অতি ধীরে তার প্রতিক্রিয়া দেখায়। সব প্রতিক্রিয়াতে সময় নেয়। জিনকামের শিশুরা যাই কিছু হোক না কেন, সবকিছু তারা ধীর গতিতে সে প্রতিক্রিয়া দেখায়। ইংলিশের শিশুরা যখন ক্লান্ত হয় তখন বিশেষ কিছু চিন্তা করতে পারে, তারা কিছু শিখতে পারে, মনে রাখতে পারে। কিন্তু জিনকামের শিশুরা সব ব্যাপারে ধীরগামী, উত্তর দিতে দেরি করে। তারা ইগনেশিয়া বা অন্যান্য ওষুধের শিশুদের তুলনায় জিনকামের শিশুদের সহজে বশে আনা যায়, শান্ত করা যায়। এবং দেখেন যে এদের ডিলে অন্যতম বৈশিষ্ট্য, ফলে দেখা যায় জিনকামের শিশুদের সব ধরনের উন্নতিতে সময় লেগে যায়। যেমন তাদের বয়ঃসন্ধির সময় আসতে দেরি হয়, তাদের যৌবন আসতে দেরি হয়। এর কারণ কারণ এই সকল শিশুরা শারীরিক এবং মানসিকভাবে প্রচন্ড ক্লান্ত হয়, দুর্বল প্রকৃতির। যদিও তার অস্থির প্রকৃতির, তবুও তারা দুর্বল, ক্লান্ত। যখন শিশুরা ক্লান্ত হয়ে পড়ে তখন তাদের হাড়ের নিম্নাংশ এতটাই ক্লান্ত হয়ে যায় যে রাতে তাদের পায়ে ব্যথা বা পেশিতে খিঁচুনি শুরু হয়। বিশেষ করে আহ কাপ মাসুলে বা অন্য কোনো মাসুলে যখন শুরু হয়, শিশুরা খুব শীতকাতর হয়ে যায় এবং ঠান্ডায় খুব সংবেদনশীল হয়। ঠান্ডা লেগে তাদের চোখের পাতা খুলে, তাদের চোখের পাতা মোটা হয়ে যায়। তখন জিনকাম ব্যবহার করলে খুবই দারুণ রেজাল্ট। তখন আমরা কিন্তু জিনকামকে ব্যবহার করবো, আমরা জিনকামের কথা মনে রাখবো। জিনকামের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শৈশব অবস্থায় বিভিন্ন ধরনের চর্মরোগে ভোগার প্রবণতা এদের ভিতরে আপনারা পাবেন। এটা কি permanent, যা পরিণত বয়স পর্যন্ত থাকে। এই চর্মরোগের প্রবণতা ছোটবেলা থেকে অনেক দীর্ঘদিন, অনেক বয়স পর্যন্ত এই চর্মরোগ পাবেন। আপনারা যদি ফ্যামিলি হিস্ট্রি, ডিজিজ হিস্ট্রি যদি খোঁজেন তাহলে পাবেন। জিনকামের শিশুদের মূল কষ্ট মূলত সকাল 11টার পরে বৃদ্ধি পায়, তখন তারা খাওয়া দাওয়া সবকিছুই ছেড়ে দেয়, কথা বলা পর্যন্ত ছেড়ে দেয়। এদের বৃদ্ধিটা কিন্তু সকাল 11টার পরেই হয়ে থাকে। আচ্ছা, যেহেতু ক্যামোমিলা শিশুর সোরা, সাইকো, সিফিলিটিক, টিউবারকুলার এই চারটি মায়াজামের উপরেই আহ, আমাদের ক্যামোমিলা ওষুধটি কাজ করে। আমি ক্যামোমিলার শিশুদের যে আমাদের যে মায়াজাম জটিল একটি বিষয়, আমি অল্প অল্প করে বলি যে কোন মায়াজামের শিশুরা কেমন এবং তারা কি কি অসুখে ভোগে, তাহলে আপনাদের একটু ভালো লাগবে বিষয়টা থেকে। এই মায়াজামের শিশুরা এই ধরনের হয়ে। আচ্ছা, শরিক মায়াজামের শিশুদের লক্ষণ আমরা দেখি যে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়মিত কৃমির দোষ থাকে। শিশুদের পেটে কৃমি হয় এবং মলদার নিয়মিত চুলকায়। আহ, ফলে শিশুদের মেজাজ ঠিক থাকে না। এবং দেখা যায় যে ক্যামোমিলার শিশুরা কোনোভাবেই তাদের শারীরিক এবং মানসিক কোনো প্রকার কোনো প্রকার ব্যথা বা কোনো প্রকার কথা বা কোনো প্রকার আচরণ, তাদের এক কথায় কোনো প্রকার সহ্য ক্ষমতায় নাই কোনো কিছু সহ্য করা। এরা এতটাই
এরকম হয়ে থাকে, যার কারণে যে কোনো শারীরিক বা মানসিক প্রবলেম হলে তারা অত্যন্ত অধৈর্য হয়ে যায় এবং খুবই অসভ্যের মতো আচরণ করে এবং বিরক্ত। দেখেন, ওই জন্য বলছি যে ফলে শিশুদের মেজাজ ঠিক থাকে না, তারা খুব রাগান্বিত হয়ে পড়ে, কাদাকাটি করে, বিরক্ত করে। শিশুদের মধ্যে অস্বাভাবিক ক্ষুধা লক্ষ্য করা যায় এই স্থরিক মায়াজালের শিশুদের। সে সঙ্গে সম্পন্ন ক্ষুধামন্দা, তারপরে এদের ভিতরে দেখা যায় যে মানসিক চাঞ্চল্য, উৎসাহহীনতা, উদাসীনতা, উদ্বেগ, ভয় ভাব দেখা যায় শরীর শিশুদের ভিতরে। সোরা খুবই অনুভূতি প্রবণ, এটা আমরা জানি যে সামান্য কারণে সর্দি কাশি হওয়ার প্রবণতা, আবার অতিরিক্ত ঠান্ডায় সর্দি কাশি না হওয়া, এটাও শরীর মায়াজামের ভিতরে পড়ে। নিয়মিত নাক বন্ধ হয়ে যায়, রাতে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। সামান্য কারণে শিশুরা ক্লান্ত বোধ করে। তারপরে দেখি যে আমরা জিভে নানা বর্ণের প্রলেপ, মুখে দুর্গন্ধ হয়, দাঁতে ময়লা জমে, নিয়মিত বমি হয়, বমি বমি ভাব হয়, জিভ শুকিয়ে থাকে। সোরার শিশুদের দেখি আমরা এগুলো। তারপরে সোরার নিয়মিত খোস পচলা, চুলকানি ভুগতে থাকে বাচ্চারা। বিভিন্ন প্রকৃতির চর্মরোগ শরীর মায়াজামের অন্ত। শরীর চর্মরোগ প্রধান বৈশিষ্ট্য হলো যে চুলকানি মূলত দিনের বেলায় বৃদ্ধি পায়, রাতে বিছানার গরমে বৃদ্ধি পায়। শিশুরা রাতে ঘুমোতে পারে না এই চুলকানির কারণে। চামড়া খসখসে হয়ে থাকে, শুকনো, মলিন এবং অতিরিক্ত নোংরা প্রকৃতির হয়ে। শরীর মায়াজামের শিশুরা মেধাবী হয়, এটা সত্য কথা, কিন্তু স্বার্থপর হয়। কোনো শিশু রোগে শরীর মায়াজামের শিশুদের দেহে কোনো প্রকার গঠনগত বিকৃতি দেখা যায়, কিছু ব্যবহারিক পরিবর্তন লক্ষ্য করা যায় না। শরীর শিশুরা নিয়মিত মাথার যন্ত্রণায় ভোগে, একদিকে অথবা মাথার দুদিকে ব্যথা হয়। স্কুল থেকে ফেরার পর নিয়মিত মাথার যন্ত্রণা। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের প্রতি শরীর শিশুদের আগ্রহ লক্ষ্য। দেখেন, আমি যে মেডিসিন গুলো আলোচনা করলাম, এই মেডিসিন গুলোর লক্ষণ কিন্তু এই সোরা, আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যে সোরা মায়াজামের শিশুদের কি কি লক্ষণ প্রকাশ পায়। আপনারা একটু মনোযোগ সহকারে একটু সোরা মায়াজামের বাচ্চাদের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এটা হলো এই শরীর মায়াজামের শিশু এবং এই হলো এই মেডিসিনের রোগী। সেই জন্য আমি এতগুলো ওষুধ আপনাদের সামনে আলোচনা করলাম পাশাপাশি। আচ্ছা, এর সিফিলিটিক মায়াজামটা একটু দেখি। সিফিলিটিক মায়াজাম শিশুরা কেমন হয়ে থাকে। সিফিলিটিক মায়াজাম শিশুরা হাদা ভোদা এবং স্থূল বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, যেন চিন্তা ভাবনা শক্তি নাই তার। মানে যেটা একদম মনে করেন, যাকে আমরা বলি যে গাড়ল, প্রচলিত ভাষা বলি না, যে গাধার মতো, জড় ভরতের মতো অনেকেই বলে থাকে। প্রচন্ড অন্তর্মুখী স্বভাব, অথচ নিষ্ঠুর এবং অমানবিক হয়ে থাকে সব বাচ্চা। এদেরকে দেখবেন যে কোনো পোকামাকড় হোক, হাঁস মুরগি হোক, কোনো প্রাণী হোক, এটা কিন্তু এদেরকে মেরে ফেলে, মেরে ফেলে এরা আনন্দ অনুভব করে। হ্যাঁ, এরা এই সকল করতে খুব ভালোবাসে। সদা বিষণ্ণ, রকচটা, দুঃখ, অবসন্ন হয়ে থাকে সিকিউরিটি মায়াজামের বাচ্চারা। শিশুরা যাবতীয় কষ্ট রাতে করে, ঠান্ডায় বাড়ে এবং সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সকল কষ্টের বাড়াবাড়ি আমরা সিকিউরিটি মায়াজাম দেখতে পাই। আমরা সবাই জানি, সব রোগীর ক্ষেত্রে এটা হয়ে থাকে। শিশুর শরীরে দুষ্ট জাতীয় ফোড়া, ঘা প্রভৃতি হয়ে থাকে। আপনারা চেম্বারে অবশ্যই এরকম রোগী বাচ্চা রোগী পাবেন যে ফোড়া, ওষুধ দিচ্ছেন ভালো হচ্ছে, আবার হচ্ছে, ওষুধ দিচ্ছেন ভালো হচ্ছে, আবার হচ্ছে। কিছুদিন পর পরই, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস পর পরই বাচ্চা নিয়ে আসে, বলছে যে আবার ফোড়া হচ্ছে। এই ধরনের বাচ্চাদেরকে সবসময় মাথায় রাখবেন যে এই ধরনের বাচ্চারা সিকিউরিটি মায়াজাম। স্বাভাবিক নিয়মেই কোনো ঘা সহজে শুকাতে চায় না। এই সকল বাচ্চাদের কোথাও কাটলে ঘা শুকাবে না চলে, খালি বাচ্চা কেন, সিকিউরিটি মায়াজামের সকল রোগীদের ক্ষেত্রে একই কথা। সারা শরীরে উদ্বেগ এবং পুঁজের একটা ভাব তৈরি হয়, কোথাও কেটে গেলে পুঁজ হয়, কোনো জায়গাতে কোনো কিছু হলে পুঁজ তৈরি হয়। এই ধরনের লক্ষণ আমরা সিকিউরিটি মায়াজামে পেয়ে থাকি। এদের চর্ম ধূসর, চামড়াটা ধূসর হয়, ক্ষয়িষ্ণু, শীর্ণ, সদা, তারা সবসময় তাদের ঘামের একটা ভাব, ঘাম তাদের হতেই থাকে, ঘর্মাক্ত একটা অবস্থা তাদের থাকে এবং তাদের শরীরটা একটু তেলতেলে প্রকৃতির হয়ে থাকে। শিশু বয়সে পাতলা এবং চুলটাও তার পাতলা। শিশু বয়সে পাতলা এবং চুলও পাতলা হয়ে থাকে। শীতল মানে ঠান্ডা খাদ্য দ্রব্যে আসক্তি সকল বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। সিকিউরিটি মায়াজাম রোগীরা তাই ঠান্ডা খাবারে তার আসক্তি থাকে। মাংস জাতীয় খাদ্য তাদের অনীহা। নাকের হাড় ক্ষয় রোগ এদের প্রায় পাওয়া যায়।
পচা দুর্গন্ধযুক্ত নাকের হাড় ক্ষয় রোগ পাওয়া যায়। এবং দেখা যায় যে দুর্গন্ধ, সর্দি এবং সেল্লাময় তাদের এই নাকের ভিতরে থাকে সবসময়, সারা বছর তারা এই ধরনের অসুবিধা ভোগে। এবং দেখা যায় যে শিশুদের জিভ পুরু প্রলেপযুক্ত, জিভে দাঁতের দাগ লেগে পড়ে, দাগ 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 দাঁতের দাগ, দাঁত পড়লে জিহ্বার দাগ পড়ে যায়। মুখে বেশ দুর্গন্ধ হয়। তারপরে শিশুদের লালা পড়ে, ঘুমের ভিতর লালা পড়ে, কথা বলতে গেলে টপ করে লালা পড়ে। এই সকল শিশুদের ক্ষেত্রে সিভিল মায়োজম কাজ করে। চুলকানিবিহীন চর্মরোগ, তারপরে সদা অনুভূতিহীন পরিস্থিতি, এবং যে সকল বাবা মারা এই ডায়াবেটিস আক্রান্ত হয়, বাবা মার শিশু, এই সকল ক্ষেত্রে দেখা যায় যে এই সকল বাবা মার শিশুদের ভিতরে সিফিলিটিক মায়াজামের একটা আধিক্য আমরা লক্ষ্য করি। আমরা সাইকোসিস মায়াজামের শিশুরা কেমন হয় একটু দেখি। সাইকোটিক সাইকোটিক শিশুরা খুবই সন্দেহ বাতিগ্রস্ত হয়, খুবই রাগান্বিত এবং অসহিষ্ণু স্বভাবের হয়। এদের রাগ দমন করার মতো মানসিকতা তাদের থাকে না। তাদের যখন রাগ উঠে, তাদের মানসিকতা এমন হয় যে তাদের রাগ তারা থামাতে পারে, তাই সব ব্যাপারে অসহিষ্ণু হয়ে ওঠে। শিশুরা খুব জেদি হয় এবং খুব স্বার্থপর প্রকৃতির হয়, নিষ্ঠুর স্বভাবের হয়। ওরা অনেক সময় অবদমিত অবস্থার জন্য স্বার্থপর ও প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। শরীর শিশুর মতো দ্রুত রোগ আরোগ্য হওয়ার ক্ষমতা সাইকোটিক শিশুর থাকে না, কিন্তু এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন। ফলে যে কোনো রোগ হলে তার সারতে কিন্তু দেরি হয়। এটা কিন্তু সাইকোটিক রোগীদের ক্ষেত্রে একদম প্রমিনেন্ট। তাদের অসুখ কিন্তু খুব দ্রুত ভালো হতে চায়। এই লক্ষণটা আপনারা মাথায় রাখবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এই এই জিনিসটা হলো সাইকোটিক সাইকোটিক খুব দেরিতে আরোগ্য হয়। এটা সাইকোটিক বিশেষ লক্ষণ। গরম এবং শীতল উভয় প্রকার খাদ্যই তাদের পছন্দ করে। গরম খাদ্য এবং ঠান্ডা খাদ্য উভয় প্রকার খাদ্য তারা পছন্দ করে। তবে অতিরিক্ত প্রোটিন, মাংস জাতীয় খাদ্য শিশুরা সহ্য করতে পারে। তাদের পেটের সমস্যা, বিভিন্ন প্রকার সমস্যা। শিশুর শরীরে যে কোনো স্রাব দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। ঘাম, লালা, প্রস্রাব, পায়খানা সবকিছুতে কিন্তু দুর্গন্ধ বর্তমান। শিশুদের অন্ধকোষ বৃদ্ধি পায়, তারপরে নাক পুরু ও মোটা হয়ে থাকে। সাইকোসিসের শিশুরা আবহাওয়া, মানে বিশেষ করে এই সকল আবহাওয়া, আহ ঠান্ডা আবহাওয়া বা এই বর্ষাপূর্ণ আবহাওয়া সহ্য করতে পারেন। স্যাঁতসেঁতে আবহাওয়াগুলো সহ্য করতে পারে। বর্ষাকালে বৃষ্টির জলে, তারপরে ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়ায়, সমুদ্রের ধারে শিশুদের সব ধরনের কষ্ট পেয়ে যায়। খালি শিশুদের না, বয়স্ক মানুষ, যে কোনো বয়সের মানুষের এই সকল লক্ষণ। বিশেষ করে শিশুদের হাঁপানি, টান রোগ, বুকের বিভিন্ন সমস্যা হয়। নাকে সব সময় সর্দি জমে, হলুদ বর্ণের ঘন স্রাব বের হয়। নিউমোনিয়া, কফ, টুবিসি প্রভৃতি রোগে ভোগে। সাইকোটিক শিশুরা জল সংক্রান্ত সমস্যা থেকেই যায়। ফলে জলীয় খাদ্য বা জলের ধারে জন্মানো শাক, ফলমূল যেটাই হোক না কেন, তারা কিন্তু সহ্য করতে পারে। পেট খারাপ হয়ে যায়, তাদের পাতলা পায়খানা। শরীরের বিভিন্ন স্তরের টিউমার বা যে কোনো প্রকারের আঁচিল, আপ ইত্যাদি লক্ষ্য করা যায়। আঁচিল ছাড়া শিশুরা টিকার কারণে কুফলে ভুগতে পারে, সাইকোটিকের শিশুরা। আমরা টিউবারকুলার মায়াজমের শিশুদের দিকে একটু তাকাই। টিউবারকুলার মায়াজমের শিশুদের মধ্যে অতিরিক্ত ক্ষুধার প্রবণতা দেখা যায়। শিশুরা বেশ চালাক, চতুর স্বভাবের হয়, অথচ শিশুদের সারা বছরই ঠান্ডা লাগার প্রবণতা থাকে। ঘাড়ের দুধারে অবস্থিত সার্ভিক্যাল গ্ল্যান্ড বড় হয়ে থাকে। প্রতিনিয়ত এমনকি সারা বছরই ঠান্ডা লাগার স্বভাব। আপনারা কিন্তু এই টিউবারকুলার মায়াজম, টনসিলের সমস্যা, সর্দি কাশির সমস্যা এদের লেগেই থাকে, লক্ষ্য করবে। একেবারে ঠান্ডা সারতে না সারতে আবার কোথা থেকে ঠান্ডা লেগে বোঝা হয়ে যায়, তার অবস্থা খারাপ। আবহাওয়ার পরিবর্তনে বাচ্চারা আক্রান্ত হয়। ফুসফুসে জ্বরে প্রায়ই এটা ভুগে থাকে। শিশুদের সন্ধিস্থল খুব দুর্বল হয়ে যায়। শিশুদের বুক পাতলা, সরু, অপ্রশস্ত চেহারা, জীর্ণ শীর্ণ হয়ে থাকে। গলা সরু, তারপরে স্বাভাবিক বৃদ্ধি হ্রাস বা সর্ব চেহারার হয়ে থাকে। এটা আপনারা লক্ষ্য করবেন টিউবারকুলার মায়াজামের বাচ্চাদের। তারপরে দেখবেন যে এরা বাবা মার বংশে যক্ষ্মা রোগের ইতিহাস পাবেন আপনারা। তাছাড়া পরিস্থিতি এমন একটা পৌঁছে যায় যে কোনো নির্বাচিত ওষুধই সহজে কাজ করে। শিশুদের মধ্যে রাতে স্রাবের প্রবণতা দেয়। শিশুরা স্থিরভাবে এক জায়গায় বসে থাকতে পারে না।
সর্বদাই ঘুরে বেড়াতে বাধ্য হয়। আমরা মোটামুটি মায়াজান আলোচনা করলাম। আমরা এবার এর যে আরো কিছু আমি তথ্য শেয়ার করি। আমাদের শিশুদের বেশ কিছু স্বভাব রয়েছে, যেমন শিশু জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। এক্ষেত্রে আমরা কিন্তু সিনা, ক্রিয়াযোগ, স্ট্যাটিস্টিক লক্ষণগুলো আমরা জেনেছি। কোন প্রকার বাধাপ্রাপ্ত হলেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে। স্ট্যাটিস্টিকদের তারপরে দেখি যে আমরা স্পর্শ করতে দেয় না বা ছুতে দেয় না, তার দিকে তাকালে সে কেটে যায়। এই সকল লক্ষণগুলো আমরা এখানে আর্নিকা, বেল, বায়ো, ক্যামোমিলা, চায়না, সিনা, কফিয়া, তারপরে আমরা আরো দেখতে পাই যে কেলিকা, কেলি আয়ন, ল্যাকেসিস, মেডো, সাইলেসিয়া, ট্যারেন্টুলা, পূজা ইত্যাদি ভিতরে কিন্তু আমরা দেখি। আমরা এই লক্ষণ দেখে আমরা ওষুধ খাবো। তারপরে আদর আদর করা পছন্দ করে, এটা আমরা সিনার ভিতরে। তারপরে কাশির আগে তারা কান্নাকাটি শুরু করে, এই লক্ষণটা আমরা পাই আর্নিকার ভিতরে পাই, বেলের ভিতরে পাই, বায়োর ভিতরে পাই, হিপারের ভিতরে। কাশির সময় তারপরে কাশির পরে কাজ এই লক্ষণটা আমরা পাই আর্নিকা, বেল, তারপরে হলো সিমিসিপি ইউগার, তারপরে কার্সাল, ওপিয়াম। তারপরে আরো কিছু লক্ষণ রয়েছে, যেমন শিশু সাইলেসিয়া, পালস, বায়ো, মাইক্রো, চাইনা, পোকা প্রকৃতির শিশু, সালফার, ক্যালকেফাস, তারপরে হলো ভ্যারাইটাকার, আর্জেনাইটিকাম। এই সকল লক্ষণগুলো আমরা লক্ষণটা কিন্তু আমরা নির্দিষ্ট কিছু অ্যানাকার্ডিয়াম, প্লাটিনাম, ধ্বংস পদার্থ, স্টারমোনিয়াম, হাইসিয়ামাস, কেমন। তারপরে হলো প্রতিবাদ অসহ্য, অরামমেট, ইগনেশিয়া, লাইকো, সিপিয়া, সাইলেশিয়া। তারপরে শিশু ভয়তে জেগে ওঠে, তারপরে কাউকে চিনতে পারে না, চিৎকার করে কাঁদে এবং কাছে থাকে স্টারমোনিয়াম। অচেনা লোক পছন্দ করে, এমন গ্রহণ ভ্যারাইটা কাপ, বায়ো, কার্বোভেস, সিকুটা, কোনিয়াম, আয়োডিয়াম, তারপরে সিপিয়া, স্টারমোনিয়াম, পূজা। শিশু মনটা তারপরে দেখি যে সান্ত্বনা বা বোঝাতে গেলে আরো লেগে যায়। আর্সেনিক, বেল, ক্যালকেফাস, ইগনেশিয়া, কেলিকা, ব্লাইকো, মার্কসল, নেপটামিও, নাইট্রিক অ্যাসিড, নাক্সবন। তারপরে আমরা দেখতে পাই সিপিয়া, সাইলি, স্ট্যাটিসেগিয়া, পূজা। সান্ত্বনা দিলে উপশম, পালস। প্রতিবাদ করার স্বভাব, ওকে কিছু বলেন না কেন প্রতিবাদ সে করবে। অরাম মেটালিকাম, ক্যান্সারিস, কোস্টিকাম, হিপার, লাইকো, ওলিয়েন্ডা। প্রতিবাদ অসহ্য, অরাম মেটালিকাম, ব্রায়োনিয়া, কোকুলাস, ফেরাম, হেলোনিয়াস, লাইকো, নাক্সবন, সাইলেসিয়া। শিশু খুব সাহসী, ইন্ডোনেশিয়া, ওপিয়াম, সালফার। সব ভেঙে চুরে নষ্ট করা, ধ্বংস করার প্রযুক্তি বাচ্চাদের ভিতরে দেখা যায়। সেক্ষেত্রে আমরা ভাবতে পারি বেল, কুট্রাম, আইসিএমআস, স্টামো, ক্যারেন্টুলা, টিউবাকুলিনাম, ভিরেটাম। শিশু বা বালকের বুদ্ধি কম বা বোকা প্রকৃতির হয়ে থাকে। আর্জেনাইটিকা, ব্যারাইটিকা, ক্যালকেকার, ক্যালকেফাস, লাইকো, মেডো, সাইলি, সালফার। শিশু কারো কাছে আসা বা নিকটে সহ্য করতে পারে। সিনার, শিশু অন্ধকারে ভয়, একোনাইট, তারপরে ক্যামোমিলা, তারপরে ক্যানাবিস ইন্ডিকা, কার্বো অ্যানিমাল, আর্সেনিক, কোস্টিকাম, কুপ্রাম, মাইকো, মেডো, পাস, পালস, স্টামোনিয়াম। তারপরে হলো কোস্টিকাম ইত্যাদি। শিশু পুকুরা ভয়, বেল, কোস্টিকাম, চায়না, হায়াসিনাস, তারপরে হলো টিবারকুলিন, ভূতের ভয়, হিমকরির ভয়, হাওয়া বাতাসের ভয়, একোনাইট, আর্স, কার্বন, কোস্টিকাম, মাইকো। তারপরে আমরা দেখি আরো প্লাটিনামের আছে, তারপরে হলো ফসের ভিতরে আছে, ফসফরাসের ভিতরে আছে, পালসের ভিতরে আছে, সালফারের ভিতরে আছে। লোককে দেখে ভয় করে। আপনারা জিনিস লক্ষ্য করবেন যে লোক বাচ্চারা বাড়িতে আছে, বাহির থেকে কোনো লোক আসলে ভয়ে সে মায়ের কোলে ঢুকে, বাবার কোলে ঢুকে, ঘরের কোনাতে ঢুকে। এই লক্ষণগুলো আমরা অনেক বাচ্চা এই লক্ষণটা পেলে আমরা ভ্যারাইটা এবং মাইক্রোর ভিতরে অবশ্যই এটি লক্ষ্য করব। এই বিষয় লক্ষণ মেলাবো। এই তো মোটামুটি আরো বিষয় আপনাদের সামনে কিছু শেয়ার করলাম। ক্যামোমিলার বাচ্চাদের বিশেষ করে
এদের যে দাঁত ওঠার সময় তারা খুবই ইরিটেবল হয়। আমরা দেখি যে ক্যামোমিলা দাঁত ওঠার সময় সেই সকল বাচ্চাদের সমস্যা সবচেয়ে বেশি আকার। আমরা দেখি যে দাঁত ওঠার সময় যদি বাচ্চার পাতলা পায়খানা হয় এবং টক গন্ধযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে সেক্ষেত্রে টিউনকে পাই আমরা। আবার শিশু যদি পাতলা পায়খানার সাথে দাঁতের মাড়ি কামড়ায়, আহ দাঁত যদি কামড়ায়, মাড়ি কামড়ায় বা কামড়াতে আসে, তখন আমরা কত ফেলাতে পারবো। শিশু খুব কান্নাকাটি করলে, দুর্গন্ধ খুব কটা বর্ণের বা সবুজ বর্ণের পায়খানা যদি লক্ষণ থাকে, তখন আমরা ক্যামোমিলা দেখবো। দাঁত ওঠার সময় এদের বমি বা পায়খানা বা খিচুড়ি থাকলে আমরা ইপিজকে লক্ষ্য করবো। দাঁত ওঠার সময় যাবতীয় উপসর্গের ক্যালকেটস এদের একটি খুব দারুণ একটি মেডিসিন। যে কোনো লক্ষণ হোক না কেন ক্যালকেটস কভার করে। তারপরে দাঁত ওঠার সময় এদের অন্যান্য ওষুধ যদি ব্যর্থ হয়ে যায়, তখন আমরা অবশ্যই থাইরোডিনাম চিন্তা করব এই ওষুধটার ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাই যে শিশুর সবুজ পায়খানা, বমি বমি ভাবসহ ঘাসের মতো সবুজ বর্ণ বিশিষ্ট উদরময় লিপিকার, এবং শিশু অত্যন্ত কড়া মেজাজ হলে এবং খুব রাগান্বিত হলে, খিটখিটে মেজাজ হলে, সবুজ বর্ণের পায়খানা হলে, ডায়রিয়া হলে, আমরা কিন্তু ক্যামোমিলাকে তখন আমরা ক্যামোমিলা এই জিনিসটা আমরা পাই। তারপরে দেখতে পাই যে পাকস্থলীতে আরো রকম সমস্যা, যেমন আমরা প্রথমে বলেছি যে পেটের ভিতরে তাদের বায়ু জন্মায়, এটা তাদের সমস্যা তৈরি হয়। আমরা তাদের মাথার দিকটা দেখি যে ক্যামোমিলা মস্তিষ্কের একদিকে অংশে খুব দপদপ করে বেদনা করে, মানে ব্যথা করে। রোগীরা যখন বলে তখন দেখা যায় যে তাদের মাথার এক সাইডে খুব ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে, দপদপ করছে ব্যথাটা। রোগী সর্বদা পিছনে ঝাঁকিয়ে রাখতে চায় নিজে। এটা বলেছেন ডক্টর পরি। কপালে এবং মাথার চামড়ার উপরে চটচটে ঘাম। এদের কানের দিকে তাকাই আমরা, কানে দেখলে দেখতে পাই যে কানের ভিতরে ঝিনঝিন শব্দ হয়। কানের বেদনা, তৎসহ টাটানি, ব্যথা, স্ফীতি এবং উত্তাপ রোগীকে পাগল করে দেয়, এবং রোগী এত অসহ্য হয়ে যায় এবং খুব খারাপ আচরণ করে এবং বলে যে সুচ ফুটানোর মতো ব্যথা হচ্ছে আমার কানের ভিতরে, মনে হয় কানে তালা লেগে গেছে। এদের চোখের দিকে, চোখের অসুখের দিকে তাকালে আমরা দেখতে পাই চোখের পাতলা উল ফুটানোর মতো, মানে মৌমাছি যেমন উল আছে, উল ফুটানোর মতো বেদনা করে চোখের কোনো অসুখ হলে। চোখ উঠলে চোখের সাদা অংশ হলুদ বর্ণ হয়ে যায়। আক্ষেপের দরুন চোখের পাতাগুলি বন্ধ হয়ে যায়। আমরা এই লক্ষণগুলি পাই। আমরা নাকের দিকে তাকালে পাই যে সর্বপ্রকার গন্ধ অনুভূতি প্রবণ, এরা সকল প্রকার গন্ধ অনুভূতি প্রবণ হয়ে পড়ে। সর্দি তৎসহ ঘুমাতে পারে না, সর্দির কারণে এরা ঘুমাতে পারে। এদের মুখমণ্ডল গালের একদিকে অংশ লাল উত্তপ্ত বলে প্রথমে বলেছি আমরা, অপরদিকে ফ্যাকাশে এবং ঠান্ডা, চোয়ালে সুচ ফুটানোর মতো ব্যথা। কানের উপরের দিকে দাঁত পর্যন্ত প্রসারিত। গরম পানি পান করার পরে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি, দাঁতে কফি পানের পরে বৃদ্ধি, বেদনার কারণে রোগী পাগলের মতো করে, জিহ্বা মুখমণ্ডল পেশির ঝাঁকুনি, দাঁত ওঠার সময় শিশুদের উপসর্গ বৃদ্ধি। আমরা এগুলো ক্যালকেরিয়া পস বা টেরিবেনজিনাতে দেখতে পাই। আমরা এই গলার রোগে দেখতে পাই যে কর্ণমূল বা চোয়ালের নিম্ন গ্রন্থির স্ফীতি, সংকোচনের অনুভূতি এবং গোস ফুটে থাকার, মানে ওই যে সুচ ফুটে থাকার মতো অনুভূতি বা বেদনা, এই লক্ষণটা আমরা পাই। আমরা আরো দেখি যে এদের স্ত্রীরোগের ক্ষেত্রে জরায়ু থেকে রক্তস্রাব, প্রচুর জমাট বাঁধা, কালচে বর্ণের রক্তস্রাব, তৎসহ প্রসব বেদনা, মানে বাচ্চা হয়ে যাওয়ার মতো প্রসব বেদনার মতো বেদনা হয়। আপেক্ষিক বেদনা, প্রসব বেদনা উপরের দিকে ঠেলা মারে, ব্যথাটা এত বেশি যে উপর দিকে ঠেলা মারে বাচ্চার। এক্ষেত্রে রোগী বেদনা সহ্য করতে পারে না এবং বেদনা সহ্য করতে পারে না, রোগী খুবই ইরিটেট হয়ে যায়, ডাক্তারকে গালাগালি পর্যন্ত করে। বিশেষ করে আমরা মেয়েদের যখন বাচ্চা হয় তখন আমরা দেখি যে বাচ্চা হওয়ার সময় রোগীরা এমন আচরণ করে, ডাক্তারকে বের করে দেয়। কমন সেন্স আমাদের কি বলেছেন ডক্টর বরিক বলেছেন আমাদের। এবং দেখা যায় যে মেয়েদের স্তন্যে বৃন্তের প্রদাহ অত্যন্ত স্পর্শকাতর হয়, শিশুর স্তন্য স্পর্শকাতর হয়, হলুদ, আজকার, প্রদস্রাব, এই সকল জিনিসগুলো আমরা দেখতে পাই। শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সর্বাঙ্গ গলা ফ্যাকারে দিতে হয়, কণ্ঠনালীর ক্ষমতা কমে যায়, সবসময় গলা পরিষ্কার করার চেষ্টা করে, অস্বস্তিকর শুষ্ক সুরসুরে কাশি, বুকের ভিতরে শ্বাস বন্ধ হওয়ার মতো কষ্ট হয়, তৎসহ দিনের বেলা তীত স্বাদযুক্ত শেল্লা ওঠে, শিশুর বুকের ভিতরে সর্দি ঘর, পিঠে, কোমরে, নিতম্বে স্থানে অসহ্য বেদনা, কোমরে বেদনা, ঘাড়ের পেশিতে আড়ষ্ট।
অঙ্গ প্রত্যঙ্গ রাতে তীব্র বেদনা, বিশেষ করে বাতের যন্ত্রণায় রোগী এতটাই কাতর হয়ে যায় যে বিছানা থেকে নামতে সে বাধ্য হয়, এবং সে চলাফেরা করলে একটু আরাম পায়। হ্যাঁ, বিকালের দিকে পারে। এই সকল লক্ষণগুলো আমরা দেখতে পাই। সিদ্দিক ভাই, আমাদের সময় কতটুকু আছে? স্যার আমাদের প্রায় সময় শেষের দিকে। শেষের দিকে, হ্যাঁ? অল্প কিছু বলে জি আমি স্যার। শেষ করে দিই। আচ্ছা, স্যার আহ আপনার আর কতক্ষণ লাগবে স্যার? 10 মিনিট, 10 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার শেষ করেন স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক ওকে স্যার। আছে, ঠিক আছে। আমি ক্যামোমিলা সম্পর্কে আমি মোটামুটি ভাবে একটু চেষ্টা করলাম বোঝানোর জন্য যে ক্যামোমিলা কি রকম হয়ে থাকে। এর আমরা কিন্তু শুধু আহ, দেখা যায় যে ক্যামোমিলার যে বিগড়ে থাকা মেজাজ, তাদের যে আচরণ, তারপরে অন্যকে দোষারোপ করা, অভিসম্পাদ করা, গজগজ করা, অসহিষ্ণুতা, যে কোনো কারণে হোক রোগী কিন্তু ঘুমাতে পারে। বিশেষ করে মহিলা রোগীদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, অথচ তার চোখে ঘুম লেগে থাকে, সবসময় ঘুম ঘুম ভাব থাকে দেখা যায়। এবং এই পরিস্থিতিতে ঘুমাতে না পেরে আরো ভয়ঙ্কর এবং মেজাজি হয়ে ওঠে। রোগীর কাছে আসতে যে কেউ ভয় পায়। তার মেজাজটা এতটাই খারাপ। কেউ 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 কিছু বললে সে সবসময় রেগে মেগে মুখটা ঝামটা দিয়ে উঠতে থাকে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। এই ধরনের আচরণ আমরা কেমন আমরা যদি ক্যামোমিলাকে যদি চিনতে চাই, তাহলে আমরা এক কথায় যে ট্রিগার পয়েন্ট, এই ক্যামোমিলা রোগটা কি রকম হয়? আমি কিন্তু প্রথমে আপনাদের বলেছি যে একে চিনতে হলে ক্যামোমিলা হাইলি ইমোশনাল, টেম্পারমেন্টাল অ্যান্ড ওভার সেন্সিটিভ রেমেডি। এটা হলো ট্রিগার পয়েন্ট। এবং আরেকটি ট্রিগার পয়েন্ট হলো যে এরা অসুখের সময় খুবই অসৎ আচরণ করে থাকে। এদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন না। এদের আরেকটি মূল ট্রিগার পয়েন্ট হলো বা মৌলিক ভাবে বোঝার জন্য যে এদের যে মনের যে ব্যাপারটা সেটা একদমই অনুভূতিহীন। তাদের তারা কোনো প্রকার কষ্ট সহ্য করতে পারে না, যার কারণে তারা এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা যদি ক্যামোমিলাকে যদি অ্যানালাইসিস করি, তাহলে এই জিনিসগুলোই কিন্তু আমরা ঘুরে ফিরে পাই। আমি ডক্টর ডানহামের লেকচার অন মেডিটা মেডিকা বইয়ের একটি ঘটনা বলে আমি শেষ করব যে হ্যানিম্যানের একটি রোগীলিপি তিনি বলেন যে আমি ইউরোপে থাকা অবস্থায় ভিয়েতমিয়ার কাছে শুনেছিলাম যে ডক্টর হার্টম্যান নামে একজন ভদ্রলোক, যিনি হ্যানিম্যানের একজন ভক্ত এবং শিষ্য ছিলেন, তিনি রোগী দেখার সময় প্রায় হ্যানিম্যানের সঙ্গে থাকতেন। মানে মুদ্রা কথা হলো যে হ্যানিম্যান মহাত্মা হ্যানিম্যান যখন রোগী দেখতেন তখন তিনি থাকতেন। এবং একদিন দেখা গেল যে একটি রোগী অর্শের চিকিৎসার জন্য, হেমোরয়েড টিউমারের জন্য সে চিকিৎসা নিতে আসছে। আর হ্যানিম্যান রোগী বিবরণী করে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে একটি বই দেখে তাকে কিছু ওষুধ দিলেন। বললেন যে তুমি 3 পুড়িয়া ওষুধ নিয়ে যাও এবং এটি 3 দিন পর পর অন্তর অন্তর সেবন 14তম দিনে আসবে এবং আমাকে $4 দাও। রোগী ওষুধ নিল এবং টাকা দিয়ে চলে গেল। হার্টম্যান জিজ্ঞাসা করলেন, গুরুদেব কি ওষুধ দিলেন রোগীকে? হ্যানিম্যান উত্তরে বললেন, কেন তুমি কি রোগীর লক্ষণ বুঝোনি, লক্ষণ শুনোনি? কি ওষুধ দিয়েছি আমি? আহ তখন তখন তিনি বললেন যে তারপরে আপনি বলেন যে কেন তাকে কি ওষুধ দিলেন। তারপরে দেখা গেল যে রোগীটি 14 দিন পরে যখন আসলো তখন বলল যে আমার অসুখ প্রায় 3 ভাগই ভালো হয়ে গেছে, আর অল্প কিছু অবশিষ্ট রয়েছে। এ থেকে হার্টম্যান আবার প্রশ্ন করলেন যে গুরুদেব কি ওষুধ দিয়েছিলেন? তখন তিনি বললেন, তুমি আবার ভালো করে মেডিকা পড়ো এবং লক্ষণগুলো দেখো যে আমি তাকে কেন কি ওষুধ দিয়েছি। এবং দেখা গেল যে আহ হ্যাটম্যান হার্টম্যান তিনি হ্যানিম্যানের সেই রোগীলিপি দেখে তিনি দেখলেন যে তাকে ক্যামোমিলা দেওয়া হয়েছে এবং তিনি বললেন যে গুরুদেব আমি তো একটা বড় অপরাধ করে ফেলেছি, যে আমি দেখে ফেলেছি যে আপনি রোগীকে ক্যামোমিলা দিয়েছেন। আহ তা আমরা এই গল্প এই যে তখন তিনি হ্যানিম্যান বললেন যে তুমি ভালো করে মেডিকা পড়নি বলেই তুমি এই ধরনের লক্ষণগুলো তুমি বুঝতে পারো। এই রোগীকে ক্যামোমিলা ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, কারণ এর মানসিক লক্ষণগুলি এতটাই প্রবল এবং সে এতটাই ইরিটেবল এবং এতটাই অসহিষ্ণু, যাকে ক্যামোমিলা ছাড়া অন্য কোনো ওষুধ প্রেসক্রিপশন করা যায় না। হ্যাঁ, আমি এই রোগীলিপিটি বলার কারণ হলো যে ক্যামোমিলা শুধু আমরা শিশু রোগের ক্ষেত্রেই না, আমরা যে কোনো রোগীর ক্ষেত্রেই আমরা যদি লক্ষণ পাই
তাহলে আমরা অবশ্যই সেটা যে অসুখই হোক না কেন, যে নামেরই হোক না কেন, যদি তার ভিতরে এই মানসিক লক্ষণগুলো আমরা পাই, তবে আমরা ক্যামোমিলা প্রেসক্রিপশন করব। এবং আমরা দেখছি যে ক্যামোমিলা প্রেসক্রিপশন করলে খুব দারুণ রেজাল্ট আসছে এবং রোগীরা আরো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি আমার এই কথাটি বলে আমার আজকে লেকচার শেষ করছি।